সবাই দ্রুত জয়েন হও। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জৈব রসায়নের সবাইকে 14তম লেকচারে আমি ওয়েলকাম জানাচ্ছি। যে যেখানে আছো খাতা কলম নিয়ে বসে যাও এবং আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব, একটু ইউনিক ওয়েতে জৈব রসায়নটা পড়া হবে আজকে থেকে। ঠিক আছে? সো একটু কাম থাকো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি বলবো ভুলে গেছিলাম। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে তোমরা রাতের বেলাতে একটু নেট ডিস্টার্ব করে, ঠিক আছে? সো একটু বাফারিং হতে পারে, এই বাফারিংটা একটু মেনে নাও। বাফারিং যদি হয়ে থাকে তাহলে ক্লাস থেকে বেরিয়ে আবার জয়েন করো, ঠিক আছে? তার মানে এই না যে হোপলেস হয়ে আমি ক্লাস থেকে বেরিয়ে যাব, এটা করার দরকার নেই। যেহেতু আমাদের নেট কানেকশন একটু সমস্যা থাকে, যেহেতু আমরা বাংলাদেশে আছি, সো একটু নেট কানেকশনে যদি একটু এদিক এদিক হলে তাহলে কি করবা, বেরিয়ে গিয়ে আবার জয়েন হওয়ার চেষ্টা করবা। এই কাজটা একটু করবা, ঠিক আছে? আর তাহলে ক্লাসটা শুরু করি, আর দেরি না করি। আর এখানের মধ্যে আমরা সবাই জয়েন হতে হতে গত ক্লাসে যাদের কনফিউশন ছিল, তোমাদের একটা কাজ করতে পারো, তোমরা নেক্সট ক্লাস থেকে এইভাবে করবা যে কনফিউশন থাকলে আগে আগে তোমরা লাইভ চ্যাটে কমেন্টগুলো দিয়ে দিবা। কারণ আমাকে আসলে ইনবক্স করতে গেলে অনেক সময় আমি বারবার বললাম, অনেকের ইনবক্সে আমি রিপ্লাই দিয়ে থাকি, কিন্তু সবারটা হয়তো দেওয়া সম্ভব থাকে না। সো একটু এটা অ্যাডজাস্ট করবা। আচ্ছা, গত ক্লাসে যাদের যেটা প্রবলেম ছিল, সেটা কিসের প্রবলেম ছিল আমি যতটুকু জানি, সেটা বলছিল যে কোপ তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। মনে আছে কোপ তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা কি ছিল? CH3। এখানে মেবি আমি তোমাদেরকে গত ক্লাসে একটা 3 অণু দিছিলাম, মেবি 3 অণু মানে কি ভাইয়া? 3 অণু অ্যালকাইল মূলক। এটা ছিল কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া, মনে আছে? কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা COO Na প্লাস পানি দিছিলাম কত? 3 মোল না? এখানে প্লাটিনাম ছিল। এটা হচ্ছে কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা গত ক্লাসের যে কনফিউশনটা ছিল, যে জায়গায় 3 মোল হাইড্রোজেন লিখে দিয়েছিলাম, ঠিক আছে? অনেকে বলছে ভাই এটা তো মিলে নাই। আসলে একটা কথা বলে রাখি, এখানে আসলে জারণ বিজারণ সমতাকরণ একটা ফ্যাক্ট না ভাইয়া, যে বাম পাশে এত হতে হবে ডান পাশে এত হতে হবে, সেটা কিন্তু আসলে ফ্যাক্ট না। কারণ এখানে আমি কিন্তু সমতাকরণ করতেছি না, আমি এখানে মেইন যে প্রোডাক্টটা বের হচ্ছে সেটা ঠিক থাকলে আমার কিন্তু কমপ্লিট, বিক্রিয়াটা কমপ্লিট। যেমন ধরো তোমরা বলছিলে যে এখানে অ্যালকাইল মূলক কয়টা? 3টা। আচ্ছা, একটা কথা বলে রাখি, কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু কার্বন সংখ্যা কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট মানে ধ্রুবক। এখানে কিন্তু কার্বন সংখ্যা কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে কার্বন 3টা, এখানেও কার্বন 3টা। যেহেতু আমাদের এখানে অ্যালকেন তৈরি করতেছি, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন, নাম হচ্ছে কি? প্রোপেন। আর বাকিটা কি হবে? এখানে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই বের হয় না, কারণ এটা হচ্ছে কোবে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া, সবসময় কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়। তাহলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে। তাহলে এখানে যেহেতু 3 মোল আছে, তাহলে এখানেও 3 মোল বের হবে, এটা বুঝছি। এরপরেরটা কি? এরপরে সোডিয়াম এখানে কয়টা? সোডিয়াম এখানে 3টা, তাহলে 3 অণু সোডিয়াম দিব। তবে একটা কথা আছে, যেহেতু এখানে OH 3টা, H 3টা, তাহলে OH যেহেতু 3টা, তাহলে এই সোডিয়াম OH এর কাছে যাবে, গত ক্লাস এক্সপ্লেন করছিলাম। আর এখানে হাইড্রোজেন বাকি ছিল, যেমন ধর এখানে হাইড্রোজেন হচ্ছে 9টা, আর এখানে হাইড্রোজেন হচ্ছে 8টা, তাহলে একটা হাইড্রোজেন বাকি। আর এখানে হাইড্রোজেন কয়টা? 3টা, তাহলে এখানে বসাচ্ছি 2H2, বাট আমি দিছিলাম 3H। ভাইয়া সমস্যা নেই ভাইয়া, এগুলো ছোট ছোট মিস্টেক বা ছোট ছোট যেটা বলতে পারো, আসলে মিস্টেক না, এটা কেউ মিস্টেক বলতে পারবে না। তুমি যদি বলো যে ভাই আমি লাস্টে 3H দিয়ে দিছি, আমাকে কেটে দিবে না? ভাইয়া কেটবে না। তোমাকে মেইন যেটা কনসার্ন সেটা হচ্ছে এই উৎপাদটা, এই অ্যালকেনটা আমার হচ্ছে এখানে মেইন ইস্যু, ঠিক আছে? আমার অ্যালকেনটা ঠিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দেখতে পাচ্ছি এখানে আমি আসলে তাড়াহুড়া করে কোনো কিছু ঠিক করলে এটাই ভাইয়া। তবে কোবে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া যেটা ছিল সেখানে কিন্তু কি আমার, একটু ওয়েট করো,
ঠিক আছে? আচ্ছা, একটু কাছে আনছি যাতে আরো একটু ভালোভাবে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা একটু শুরু করি। তোমাদের প্রশ্ন, আসলে প্রশ্ন হ্যাঁ হা রেট কে দিচ্ছে, সমস্যা নেই, হা রেট দেখ ভাইয়া, যেখানে সিরিয়াস যারা আছো তারাই পড়াশোনা করো। এরপরে হ্যাঁ, অ্যালকিনের 2 নম্বর প্রস্তুতিটা আবার বলেন। তাসিন, তুমি অ্যালকিনের 2 নম্বর প্রস্তুতি, অ্যালকিন নিয়ে পড়া হবে, আজকে পড়া হবে। গত ক্লাসে কারো কোনো প্রবলেম নাই ভাই, অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরি করতে অক্সিজেন জারণ হয়, যে ওইটার প্রস্তুতি কি দেখাতে হবে, বিক্রিয়া সম্মুখী চিনে অ্যালকোহল থেকে অ্যাসিড তৈরিতে বিক্রিয়াটা দেখাতে হবে, এবং সেটা ভেঙে দেখাইও। অ্যালকোহল থেকে ফার্স্টে অ্যালডিহাইড দেখাচ্ছ, এবং অ্যালডিহাইড থেকে অ্যাসিড হচ্ছে, ভেঙে ভেঙে একটু করবা, ঠিক আছে? তাড়াহুড়া করে একসাথে লেখা দেওয়ার দরকার নেই, পরীক্ষা একটু ভেঙে ভেঙে লিখবা, কারণ আমাদেরকে পরীক্ষার টিচারকে বোঝাতে হয়, ঠিক আছে? একটু ভেঙে ভেঙে লিখে দিবা। এরপরে কারো কোনো প্রশ্ন আছে গত ক্লাসের? অ্যালকিন নিয়ে প্রশ্ন করবে না, কারণ অ্যালকিন তো আজকে আবার পড়াশোনা করবো, ঠিক আছে? অ্যালকিন নিয়ে আবার পড়াশোনা হবে। অ্যালকিন থেকে প্রশ্ন করার যদি থাকে তাহলে করতে পারো। এরপরে আমরা তাহলে শুরু করলাম, ওকে? আচ্ছা, দেখো এখানে আচ্ছা, দেখো তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের আমাদের কি কি ছিল বলো তো? অ্যালকিনের আমরা কি কি পড়ছিলাম? অ্যালকিন প্রিপারেশনে কয়টা পড়ছিলাম মনে আছে? অ্যালকিন, সবাই একটু ভালোভাবে দেখো ভাইয়া। ভাই কমেন্ট একটু বন্ধ করো এখন, একটু কমেন্ট করিও না। যাকে মেনশন দেওয়ার কথা ছিল তাকে মেনশন দিয়ে ফেলছো, আর এখন প্লিজ মেনশন দিও না। এখন একটু ভালোভাবে দেখো। ব্রডকাস্ট ইন্টারাক্টেড, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, প্রভাবকগুলো না দিলে কিছু হবে কি না? ফারহান, একদম ইউজলেস টাইপের প্রশ্ন এগুলো ভাইয়া। প্রভাবক তো দিতে হবে, আমি তোমাকে বলছিলাম না, গত ক্লাসে বলছিলাম এই ধরনের প্রশ্ন করবো না, প্রভাবক দিবা, প্রভাবক অবশ্যই দিতে হবে। আচ্ছা, যাই হোক, একটু গঠনমূলক প্রশ্ন করো সবাই, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে কি বললাম, এখন কমেন্টের দিকে নজর দিবা না, একটু স্ক্রিনশট দিয়ে পড়াটা দেখো। একটু মেকানিজম পড়াচ্ছি, যেটা কোনো টিচাররা সচরাচর পড়ায় না, এবং বইয়ে তো জীবনও পাবা না, ঠিক আছে? একটু মেকানিজমটা পড়াচ্ছি, দেখো, একটু কোঅপারেট করো আমাকে। অ্যালকিনের প্রিপারেশন কয়টা পড়ছিলাম ভাইয়া? 4টা। খাতাটা একটু উল্টাও তো। 4টা কি কি ছিল? একটা ছিল অ্যালকোহল থেকে, 2 নাম্বার ছিল সম্পৃক্ত অসম্পৃক্ত থেকে, 3 নাম্বার ছিল অ্যালকাইল হ্যালাইড থেকে, 4 নাম্বার ছিল হচ্ছে বিসিনাল ডাইহ্যালাইড, যেটাকে বলা হয় সন্নিহিত ডাইহ্যালাইড। এই 4টা বললে কিন্তু এনাফ। তবে ভাইয়া এই 4টার মধ্যে কিন্তু অনেকগুলো বেসিক লুকানো আছে, সাপোজ ধরো এই অ্যালকিনের প্রিপারেশন আমরা করেছিলাম প্রত্যেকে অ্যালকোহল থেকে, প্রত্যেকে ভাইয়া অ্যালকোহল থেকে। এই অ্যালকোহলটা কি ছিল একটু লিখিত? CH3 CH2 OH প্লাস H2 SO4 মিলে কি হয়েছিল মনে আছে? CH2 এটা আমরা সবাই জানি, পানি হয়েছিল। এবং এখানে সালফিউরিক অ্যাসিডটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। সালফিউরিক অ্যাসিডটা এখানে কি হিসেবে কাজ করে? ক্যাটালিস্ট মানে বুঝি, ক্যাটালিস্ট মানে প্রভাবক হিসেবে কাজ করে। এবং এখানে টেম্পারেচার কত ছিল? 170 ডিগ্রি সেলসিয়াস, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দিছিলাম। এখন এটা ছিল নর্মাল একটা বিক্রিয়াটা আমি তোমাদেরকে করে দিছি, বাট বিক্রিয়াটা কিভাবে হচ্ছে সেটা একটু আলোচনা করব। কিভাবে হচ্ছে একটু আলোচনা করব। নর্মালি কিভাবে হচ্ছিল আমরা যতটুকু জানি, যে এখানের মধ্যে একটা হাইড্রোজেন ছিল, 2টা এখানে, আর ওএসটা উপরে ছিল, বসাইছিলাম মনে আছে? আর এই ওএসটা সালফিউরিক অ্যাসিড শোষণ করে নিয়ে গেছে। বাট এটা কিন্তু ভাইয়া মেকানিজম না, এটা কিন্তু মেকানিজম না। আমাদের মেকানিজম কোনটা? আমাদের মেকানিজম আমি এখন পড়বো। দেখো মেকানিজমটা একটু দেখি, তারপর আমাদের আশা করি ক্লিয়ার হবে। মেকানিজম আমি এখানে স্টেপ লিখবো 3টা। একটা স্টেপ 1 কি ঘটনা ঘটতেছে একটু সবাই দেখো। প্রথম কথা হচ্ছে যে এখানের মধ্যে একটু ভালোভাবে দেখো, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, স্টেপ 1 লেখার আগে আমি একটা কাজ করি, জিনিসটাকে আমি একটু এভাবে লিখি। দেখো, মেকানিজম তো লিখবো, মেকানিজমের স্টেপ 1টা এখন লিখবো না, আগে ফার্স্টে আমি পুরো বিক্রিয়াটা আবার লিখি। CH3, দেখো এখানে 2, এখানে একটা H, এখানে একটা কি CH2, এখানে একটা OH, আর এখানে কি ছিল? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটাকে আমি চাইলে একটু ভেঙে লিখতে পারি। আচ্ছা, আমি চাইলে মেকানিজমের স্টেপ 1ও লিখতে পারতেছি, সমস্যা নাই। দেখো সালফিউরিক অ্যাসিডটাকে আমি একটু ভেঙে লিখতে পারি, দেখো তো
তোমরা একটু সবাই দেখো, ভালোভাবে দেখো। সালফিউরিক অ্যাসিডকে যদি ভেঙে লিখি, দেখো সালফার, এখানে 170টা একটু মুছে দাও যেহেতু আমাদের বোর্ডে স্পেস নাই। এখানে ডাবল বন্ড, সালফিউরিক অ্যাসিডটাকে এভাবে লিখলাম, এখানে ডাবল বন্ড, তাহলে অক্সিজেন নিচে একটা, অক্সিজেন এখানে একটা। সালফারের হাত হচ্ছে 6টা, অক্সিজেনের হাত হচ্ছে 2টা। এরপরে দেখো তো এই জায়গায় একটা OH দেখতে পাচ্ছি আর এই জায়গায় একটা OH দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিড। আচ্ছা বুঝো নাই মনে হয়, আমরা স্যার বুঝি নাই। দেখো এই অক্সিজেন দিলাম, এখন বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট মানে প্রভাবক, এটা হচ্ছে আমার কি প্রভাবক। আচ্ছা ভালোভাবে দেখো। আচ্ছা এটাকে চাইলে আমি স্টেপ 1 দিয়ে ফেলতে পারি, সমস্যা না, একসাথে দেখে ফেলি, কারণ যেহেতু আমাদের বোর্ডে আসলে স্পেসটা কম, তো আমরা স্টেপ 1 এখানে দিয়ে ফেলছি। টোটাল 3টা স্টেপে হয়, একটু ভালোভাবে দেখো। প্রথম কথা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে কি একটা অ্যাসিড। অ্যাসিড সবসময় কি করে? প্রোটন ত্যাগ করে। অ্যাসিডের কাজটা কি? একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো। হ্যাঁ, অ্যাসিডের কাজটা কি ভাইয়া? অ্যাসিডের কাজটা হচ্ছে প্রোটন ত্যাগ করা। অ্যাসিডের কাজটা কি? অ্যাসিডের কাজটা হচ্ছে প্রোটন ত্যাগ করা। সে হচ্ছে একটা প্রোটন ত্যাগ করবে, অর্থাৎ এই যে OH দেখতে পাচ্ছি না, এই OH এর মধ্যে দেখো, এই OH এর মধ্যে একটা H+, কি বললাম? একটা H+, সে কি করবে? ত্যাগ করে দিবে। এখন এই H+ যে বের হবে, এখান থেকে যে H+টা বের হবে, H+ মানে কি ভাইয়া? ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কাকে বুঝে? আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমরা ইলেকট্রোফাইল বুঝি, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন লাভার, অর্থাৎ যার ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ আছে। কি বললাম? যার ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ আছে, সেটাই হচ্ছে ইলেকট্রোফাইল। কথা বুঝছো? এখন এই ইলেকট্রোফাইলটা কাকে গিয়ে সে অ্যাটাক করবে বলো তো? অবশ্যই অক্সিজেনকে। অক্সিজেন মানে OH কে, কারণ OH এর হচ্ছে লোন পেয়ার কয়টা থাকে? OH এর লোন পেয়ার কয়টা? 2টা। কেন জানি আমরা পানি পরে আসছিলাম না, পানিতে লোন পেয়ার কয়টা থাকে? 2টা। কিভাবে দেখো? অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে লোন পেয়ার ছিল। এখন এই অক্সিজেন কি করে? দেখো এটা পড়ে আসছিলাম না আমরা সংকরণে, এই হাইড্রোজেন যদি আলাদা হয়ে যায়, তাহলে এখানে হাইড্রোজেন কি আলাদা হয়ে গেলে তাহলে এটা কি OH না? এই OH এর লোন পেয়ার কয়টা? 2টা। আচ্ছা এগুলো না বুঝলে সংকরণে আলাদা আলাদা করে পড়াবো, এটা এখন বেশি বেসিক বলা যাবে না। তাহলে OH এর লোন পেয়ার কয়টা? 2টা। OH এর লোন পেয়ার কয়টা? 2টা। এই লোন পেয়ার দ্বারা এই H+টা কি হয়? আকর্ষিত হয়। আকর্ষিত হয়ে সে H+টা এখানে গিয়ে অ্যাটাক করে। কেন ভাইয়া? কেন? কারণ H+ হচ্ছে ইলেকট্রন লাভার, অর্থাৎ সে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ থাকে, সেজন্য তার নাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী। এই ইলেকট্রন লাভারটা এই ইলেকট্রোফাইলকে সে কি করে? অ্যাটাক করে। অ্যাটাক করে কি তৈরি হয় বলো তো? অ্যাটাক করে কি তৈরি হয়? CH2H, এরপরে H টা আমি এখানে রাখছি, সমস্যা নেই, H যেভাবে আছে সেভাবে থাকুক, অথবা তুমি চাইলে এখানে CH3 লিখতে পারো, ভাইয়া সমস্যা নেই, এখানে তুমি চাইলে CH3 লিখে ফেলতে পারো, আমি একটু বেঙ্গলি লিখছি। এরপরে CH2, এরপরে এই জায়গায় হচ্ছে OH2, এই জায়গায় কি? OH2। প্রশ্ন হচ্ছে স্যার OH2 কেন? কারণ এই OH একটা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রোফাইল, ওই OH একটা ইলেকট্রোফাইল গ্রহণ করছে। কেন? কারণ এই অ্যাসিডটা সে প্রোটন ত্যাগ করছে, এই প্রোটনটা এই OH কে কি করছে? দিয়ে দিছে। কারণটা কি? তুমি বলতে পারো যে ভাইয়া এই কারণে নেই, কারণ হচ্ছে OH এর মধ্যে লোন পেয়ার আছে। ইলেকট্রোফাইল কোথায় শিফট করবে? যেখানে লোন পেয়ার থাকবে। তাহলে CH2 OH CH, এতটুকু ঠিক আছে? এটাকে বলা হয় এই জিনিসটা। এখন তুমি যদি বলো ভাই আমার এটা কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না, আচ্ছা ঠিক আছে, ভালো না লাগলে একটা কাজ করো, তুমি এখানে CH3 বসাও, কোনো সমস্যা আছে? এখন ঠিক আছে, তুমি যদি বলো ভাই এটা ভালো লাগতেছে না, আপনি একসাথে লিখেন ভাইয়া, একসাথে লিখেন, একসাথে লিখো, একসাথে লিখতে পারো, ভেঙে লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার। তাহলে CH3 CH2 এটাকে বলা হয় প্রোটোনেটেড অ্যালকোহল। এটাকে কি বলা হয়? প্রোটোনেটেড। সবাই ভাইয়া একটু মনোযোগ দিয়ে দেখো, কে কি কমেন্ট করতেছে, কে কি করে তরাই ফেলতেছে, এগুলো আমার জানার দরকার নেই ভাইয়া, একটু কষ্ট করে পড়াচ্ছি, একটু সার্থক করো। দেখো কি? প্রোটোনেটেড অ্যালকোহল। এবং যারা বুঝবে না তাদের কমেন্টটা পড়বো, না বুঝলে কমেন্টটা পড়বো, একটু দেখো এটা হচ্ছে কি? প্রোটোনেটেড অ্যালকোহল। আমাকে একটু বারবার দেখতে হয় যে এখানে সবকিছু দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? কারণ তোমরা না দেখলে সমস্যা। এটা হচ্ছে প্রোটোনেটেড অ্যালকোহল। প্রোটোনেটেড অ্যালকোহল কেন? কারণ এই অ্যালকোহলটা প্রোটন গ্রহণ করছে। ভাইয়া প্রোটন কে? H+, হচ্ছে প্রোটন, যাটাই প্রোটন সেটাই ইলেকট্রোফাইল, কারণ প্রোটন সবসময় ইলেকট্রনের কাছে যায়, ইলেকট্রোফাইল ইলেকট্রনের কাছে যায়, সেম কথা, তাদের সেম কথা, যাহাই প্রোটন তাহাই হচ্ছে ইলেকট্রোফাইল। এটা হচ্ছে প্রোটোনেটেড অ্যালকোহল। এখন সেকেন্ড স্টেপে দেখি। আচ্ছা তোমরা অনেক কেউ মনে করো যে কি, যে প্রথমে OH-টা বেরিয়ে যাবে। না ভাইয়া, ফার্স্টে এই OH-টা প্রোটন গ্রহণ করবে। যারা যারা HSC ক্যান্ডিডেট তারা যদি এটা পড়ে থাকো, তারা হয়তো এটা বলবে যে ভাইয়া ফার্স্টে তো OH H কে নিয়ে যাবে। না ভাইয়া, ফার্স্টে OH-টা H একটা গ্রহণ করবে, সেজন্য এটা তৈরি হয়েছে প্রোটোনেটেড অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহলের প্রোটোনেশন। আচ্ছা স্টেপ 2 তে দেখি। স্টেপ 2 তে ঘটনা কি করতেছে দেখো তো। এই প্রোটোনেটেড অ্যালকোহলটা আমি এখানে নিলাম, এখানে আমি নিলাম। দেখো আমার যেহেতু বোর্ডে একটু স্পেস কম, তাহলে আমি কিন্তু একটু ছোট ছোট করে লিখবো। দেখো ছোট ছোট করে লিখবো, বুঝতে হবে এটা হচ্ছে প্রোটোনেটেড অ্যালকোহল। এবং তুমি একটা কাজ করতে পারো, এটা তুমি যেহেতু H+ সে গ্রহণ করছে, তুমি এখানে দিবা প্লাস চার্জ। কেন ভাইয়া? কারণ সে
প্রোটন গ্রহণ করছে, এখানে প্লাস চার্জ হয়ে যাবে, তাহলে ওএইচটা হয়ে যাবে প্লাস। এটা বুঝছো? এটা কারাগারে বোঝা নাই, স্বাভাবিক, সে প্রোটন গ্রহণ করছে মানে প্লাস চার্জ গ্রহণ করছে, সেজন্য এটা প্লাস হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন দেখি এখন ঘটনা কি ঘটবে, সেকেন্ড স্টেপে ঘটনাটা কি, ভেঙে ভেঙে পড়াচ্ছি। দেখো এই OH2টা যেটা আছে, এই OH2টা কি করবে, নর্মালি অনেকভাবে বলা যায়, আমি যদি একভাবে বলি আমি তোমাকে দুইভাবে বোঝাতে পারবো। ফার্স্ট ভাবে যদি বলি অক্সিজেন এবং কার্বনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, আনসার হচ্ছে অবশ্যই অক্সিজেন। তার মানে অক্সিজেন এবং কার্বনের যে শেয়ারকৃত ইলেকট্রন যেগুলো ছিল, ভালোভাবে দেখো, খুবই ডিটেলস পড়াচ্ছে, অনেক ডিটেলস। অক্সিজেন এবং কার্বনের মধ্যে যে শেয়ারকৃত ইলেকট্রন ছিল, সেই শেয়ারকৃত ইলেকট্রনগুলো অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে ফেলবে। রিজন হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বন অপেক্ষা, এটা রিজন। তাহলে আমি যদি বলি, তাহলে এই যেহেতু সে নিজের দিকে টেনে নিয়ে ফেলছে, তাহলে এখানে কি গঠন করছে, পানি। কেন ভাইয়া, H2O যদি চলে আসে ইলেকট্রনটা নিয়ে, তাহলে সেটা হয়ে যাবে পানি। কি হবে, পানি। এখন আমাকে বলো, এই যে পানি তৈরি হচ্ছে, এই স্টেপে কি হচ্ছে, রিমুভাল অফ ওয়াটার, আর বাকিটা কি, বাকিটা হচ্ছে CH3CH2 প্লাস। এটা এখন প্লাসটা এখানে চলে আসবে কেন ভাইয়া, প্লাসটা এখন চলে আসবে কেন, একটু ভালোভাবে দেখো। প্লাস চলে আসার এখানে কতজন জয়েন করছে, আজকে আমারও আসলে অবস্থা খারাপ নেটের, কি বলতাম। দেখো তোমাদের নেট ঠিক আছে তো না? CH3CH2 প্লাস, এটা হচ্ছে ভাইয়া কার্বোক্যাটায়ন। প্রশ্ন হচ্ছে স্যার কার্বোক্যাটায়ন তো কিচ্ছু জানে না। কার্বোক্যাটায়ন মানে হচ্ছে যে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নটাই হচ্ছে কার্বোক্যাটায়ন। স্যার বুঝি নাই, আচ্ছা কিছু বোঝার দরকার নাই। কার্বোক্যাটায়ন মানে হচ্ছে সহজ কথা, যদি কার্বন থেকে ইলেকট্রন নিয়ে ফেলে, কি বললাম, কার্বন থেকে যদি ইলেকট্রন নিয়ে ফেলে তাহলে সেটা হবে কার্বোক্যাটায়ন একদম। আচ্ছা এটাও বুঝি নাই স্যার, কার্বনের উপরে প্লাস থাকলে কার্বোক্যাটায়ন, এটা বুঝছো? কার্বোক্যাটায়ন মানে কি, কার্বনের উপরে ক্যাটায়ন চার্জ। আচ্ছা স্যার এটাও বুঝি নাই, একটু ওয়েট করো। দেখো এই কার্বনের সাথে এই যে OH এর যে মধ্যবর্তী যে শেয়ারকৃত ইলেকট্রন ছিল, এই শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিয়ে কে বেরিয়েছে, OH2, তার মানে পানি গঠন করছে, এতটুকু বুঝছি। তাহলে আমি তোমাকে বললাম কার্বন থেকে তুমি যদি ইলেকট্রন নিয়ে ফেলো তাহলে সেটা হয়ে যাবে প্লাস। কেমিস্ট্রিতে ইলেকট্রন নিয়ে ফেললে প্লাস হয়, এবং এই প্লাসটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। আচ্ছা কার্বোক্যাটায়ন যদি বুঝে না থাকি, ডেফিনেশনটা লিখে ফেলতে পারো, তবে কার্বোক্যাটায়ন নিয়ে আলাদা ক্লাস আছে, পরবর্তীতে আলাদা ক্লাস আছে। কার্বোক্যাটায়ন মানে হচ্ছে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নটা হচ্ছে কার্বোক্যাটায়ন। যদি আমি যে সিম্পল ভাবে মনে রাখার জন্য যদি বলি, তাহলে আমি একটা যৌগ বা একটা মূলক, কার্বনযুক্ত একটা যৌগ বা মূলক থেকে আমি যদি ইলেকট্রন সরে ফেলতে পারি, ওই কার্বন থেকে যদি ইলেকট্রন সরিয়ে ফেলতে পারি, তাহলে আমার কার্বোক্যাটায়ন ফর্ম হবে। এখন এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আবার প্রশ্ন, ভাই 1 ডিগ্রি 2 ডিগ্রি কিচ্ছু বুঝি না, এখন এসেগুলো বোঝার দরকার নাই। তাহলে রিমুভাল অফ ওয়াটারটা একটু উপরে লিখো, কারণ নিচে জায়গা নেই, একটু উপরে লিখো। এখন দেখো এরপরে বাকিটা কি, স্টেপ 3 তে কি ঘটনা হচ্ছে দেখো, CH3CH2 পজিটিভ। আচ্ছা আমাকে একটা কথা বলো, এখানে কার ক্ষতি হয়েছে, এই জিনিসগুলো ঘটনা করতেছে, ক্ষতিটা কার হয়েছে? অবশ্যই এই কার্বনের। কেন ভাইয়া, এই কার্বন থেকে তুমি ইলেকট্রন নিয়ে ফেলছো, এখন দেখো এই জায়গায় সাপোজ ধরো, এই জায়গায় কি আসবে আমাকে বলো, সাপোজ ধরো কি আবার, ঠিক আছে, এই জায়গায় কি আসবে বলো, HSO4 মাইনাস আয়ন। কেন ভাইয়া, কারণ ফার্স্ট আগে ছিল H2SO4 থেকে H টা চলে গেছিল, বাকিটা কি HSO4 মাইনাস। HSO4 মাইনাসটাকে বলা হচ্ছে ক্ষার। প্রশ্ন হচ্ছে স্যার এটা কেমনে ক্ষার, আপনি ভুল বলতেছেন। না ভাইয়া এটা হচ্ছে ক্ষার কেন, কারণ তোমরা চ্যাপ্টার 1 এ পড়েছিলা, এই সেকেন্ড পার্টের চ্যাপ্টার 1 এ বলছিল যে কনজুগেটেড আয়ন, একটা কনজুগেটেড আয়ন যেটা স্ট্রং অ্যাসিড থেকে আসবে, স্ট্রং অ্যাসিড, কনজুগেটেড আয়ন হুইচ ইজ ফ্রম স্ট্রং অ্যাসিড ইজ কল্ড উইক বেস। বুঝি নাই, আমাকে বলো ফার্স্ট এটি কি ছিল, H2SO4 মানে কি একটা অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। এই স্ট্রং অ্যাসিড থেকে একটা অনুবন্ধী আয়ন আসছে, না, স্ট্রং অ্যাসিড থেকে যদি অনুবন্ধী আয়ন আসে, তাহলে এই অনুবন্ধী আয়নটাকে বলা হয় উইক বেস। আচ্ছা এত কিছু বোঝার দরকার নেই, কারণ চ্যাপ্টার 1 যেহেতু পড়াই নাই, অনেকে চ্যাপ্টার 1 পড়া নাই, এখন অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার এগুলো বুঝবা না। নর্মালি মনে রাখো একটা অ্যাসিডের আয়ন যেটা বের হয়, অনুবন্ধী আয়ন, এটাকে বলা হয় ক্ষার। তাহলে এই জিনিসটা হচ্ছে ক্ষার। এখন ক্ষারের কাজটা কি, ক্ষারের কাজটা হচ্ছে প্রোটন গ্রহণ করা। আচ্ছা
ছোট ছোট টপিক তোমরা নাও বুঝতে পারো, কারণ ভাইয়া বললাম তো তোমরা এখনো কেমিস্ট্রি ফুল জিনিসটা বোঝা নাই। যেমন ধরো অনেককে পানির এটা বোঝা নাই, সে বলবে সে সংকরণ পারে না। সংকরণ না বললে তুমি পানির থেকে লোন পেয়ার কয়টা ছিল, কিভাবে সে বন্ড গঠন করলে, এগুলো আমরা কিচ্ছু বুঝবো না। এরপরে তুমি এটা বুঝো নাই, সাপোজ এটা বুঝো নাই, এখন তোমাকে আমি এটা নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ আজকে অনেক পড়া ভাইয়া, অনেক পড়া। এটা নিয়ে আমি তোমাকে বেশিক্ষণ লেকচার দিতে পারবো না। কেন? কারণ হচ্ছে চ্যাপ্টার 1 এর পড়া, অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার। আপাতত এটা মনে রাখো, একটা অ্যাসিড থেকে অনুবন্ধী আয়ন যেটা বের হবে সেটাই হচ্ছে ক্ষার, সেটাই হচ্ছে ক্ষার। এখন এই ক্ষারের কাজটা কি? এই ক্ষারের কাজটা হচ্ছে প্রোটন গ্রহণ করা। এখন সে প্রোটন করতে গিয়ে গ্রহণ করবে, আমাকে বলো সে এখান থেকে প্রোটন গ্রহণ করতে পারবে? নো স্যার। কেন? কারণ সে অলরেডি ক্ষতিগ্রস্ত, সে অলরেডি আগে থেকে ক্ষতিগ্রস্ত। যে একটা বন্ধু আগে থেকে ক্ষতিগ্রস্ত, আগে থেকে আছে, তার জন্মদিন আসছে, তার থেকে কি আমরা কখনো ট্রিট নিব না? কেন? কারণ সে অলরেডি লসের মধ্যে আছে, তার থেকে ট্রিট নিব না। সেম ঘটনা এখানে, CH2 এখানে আছে, তাহলে এর থেকে আমরা হাইড্রোজেন নিতে পারবো না। আমরা কি করব? এখান থেকে হাইড্রোজেন নিব, এখান থেকে হাইড্রোজেন নিব। এখন এখান থেকে যখন একটা হাইড্রোজেন আসবে, আচ্ছা দেখা যাচ্ছে এগুলো সব দেখা যাচ্ছে, দেখি তো সব দেখা যাচ্ছে। দেখি দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখো AH+ যেটা বের হচ্ছে, AH+ টা CH3 দিয়ে দিচ্ছে কাকে? HSO4 কে। কেন ভাইয়া? কারণ HSO4 হচ্ছে একটা ক্ষার, ক্ষার সবসময় প্রোটন গ্রহণ করবে। এখন এখানে একটা বেসিক লুকানো আছে। বেসিকটা হচ্ছে এই হাইড্রোজেন হচ্ছে দানশীল ব্যক্তি। হাইড্রোজেন যখন চলে আসে তখন সে সব সময় ইলেকট্রন দিয়ে আসে। কি বললাম? হাইড্রোজেন যখন কোনো একটা কার্বন থেকে বা কোনো একটা জায়গা থেকে সাপোজ করে হাইড্রোজেন চলে আসছে, সে এতটাই দানশীল, সে কখনো ইলেকট্রন নিয়ে আসে না, সে সবসময় ইলেকট্রন দিয়ে আসে। এখন এই যে ইলেকট্রন যেটা আছে, এই ইলেকট্রন অর্থাৎ এই ইলেকট্রনটা সে এখানে শিফট করে দিবে, অর্থাৎ CH3 এবং CH2 এর মাঝখান বরাবর শিফট করে দিবে। মাঝখান বরাবর কি শিফট করে দিবে? তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে যাচ্ছে, চলে গিয়ে সেটা কি তৈরি করবে? H2SO4 কি তৈরি করবে বলো? H2SO4, এটা আমরা বুঝছি। এবং এই যে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা ছিল সেটা এই বন্ডটাকে দিয়ে দিবে। তাহলে বন্ডটাকে যখন দিয়ে দিবে তখন সেখানে কি তৈরি হচ্ছে? CH3 থেকে একটা H চলে গেছে, CH2, আর এখানের মধ্যে এই ইলেকট্রনটা দিয়ে দিছে, তাহলে ডাবল বন্ড, এবং সেটা হয়ে গেছে CH2। তুমি বলতে পারো ভাইয়া একটা বন্ডে তো দুইটা ইলেকট্রন, হাইড্রোজেন তো শুধু একটা ইলেকট্রন দিছে। ভাইয়া কার্বনের একটা ইলেকট্রন আছে না? বুঝে নাই মনে হয়? এই কার্বনের তিনটা হাতের সাথে সে টোটাল কয়টা? 6টা ইলেকট্রন তাদের মধ্যে শেয়ার হয়েছে। তাহলে ওই দুইটা ইলেকট্রন, একটা কার্বনের এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেনের, দুইটা শেয়ার কিন্তু ইলেকট্রনটা কার্বন নিয়ে ফেলছে। কেন? কারণ হাইড্রোজেন নিজেরটা দিয়ে ফেলছে। নিজেরটা যখন সে দিয়ে চলে আসছে তখন টোটাল দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনটা এখানে শিফট হয়ে গেছে, তৈরি হয়েছে অ্যালকিন। কারা বুঝছো? কারা বুঝছো? আর সালফিউরিক অ্যাসিড আগের মতো থেকে গেছে, এটা হচ্ছে ক্যাটালিস্ট, প্রভাবক আগের মতো। এখন তুমি একটু আগে বললো যে ভাইয়া প্রভাবক দিতে হবে কিনা, প্রভাবক না দিলে তুমি তো খাইছো, তুমি ওইখানে শেষ। আচ্ছা কারা বুঝো নাই? বুঝো নাই ভাইয়া? বাফারিং টাফারিং এগুলো হবে, বাংলাদেশে আছি না, বাফারিং হবে ভাইয়া। একবার ঢুকে আরেকবার যাও, সমস্যা নাই, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা কারা বুঝছো, কারা বুঝো না একটু বলবা, কারণ অনেকগুলো মেকানিজম বাকি আছে। আচ্ছা এখানে আমি যদি প্রশ্ন দেখি, হ্যাঁ শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী হচ্ছে ক্ষার, এটা প্রসেনজিৎ বলছিল। থ্যাংক ইউ ভাইয়া। সুমাইয়া বলতেছে প্লাসটা কি CH2 এর উপর দিব নাকি শুধু কার্বনের উপরে দিব? ভাইয়া প্লাস কোথায় আছে কেন? আচ্ছা ও হ্যাঁ, কার্বনের উপরে প্লাসটা দিবা তুমি, সমস্যা নাই। CH2 এর উপরে দিছো মানে স্যার বুঝে নিবে তুমি কার্বনের উপরে দিছো, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা আরেকবার বলতেছি। ফার্স্টে দেখো যে এই যে ইথানল যৌগটা তুমি ইচ্ছা মতো ভেঙে লিখতে পারো। তুমি যদি বলো ভাই আমি CH3 লিখবো, ডাজেন্ট ম্যাটার, CH3 CH2 OH, এটা হচ্ছে একটা ইথানল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করলো? ইথিন। এটা আমিও জানি, তুমিও জানো, প্রত্যেকটা টিচার পড়াতে পারে এতটুকু পর্যন্ত, বাট অনেক টিচার মেকানিজম স্কিপ করে। বাট মেকানিজম পড়ানো উচিত। কেন ভাইয়া? ফর ফিল অফ অর্গানিক কেমিস্ট্রি, যাতে ফিলটা নিতে পারি। ফিলটা নাও। দেখো স্টেপ 1 এর মেকানিজম কি হচ্ছে? ফার্স্টে CH3 CH2 OH। প্রথম কথা হচ্ছে যখন সালফিউরিক অ্যাসিড দিব, সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যাসিড। অ্যাসিডের কাজটা কি? সবসময় আজীবন 9-10 থেকে পড়ে আসছে, একটা অ্যাসিড সবসময় প্রোটন ত্যাগ করে, এই প্রোটনটা কোন দিকে যাবে? সে এদিকে যাবে নাকি এদিকে যাবে? সে ওদিকে যাবে যেখানে লোন পেয়ার আছে। আর লোন পেয়ার আছে কোথায়? OH এর মধ্যে। এবং এই লোন পেয়ার গুলো কিভাবে আসলো সেগুলো এখন বলা যাবে না, এগুলো বলবো সংকারণে ক্লাসে, ওয়েট করো। এই OH এর দুইটা লোন পেয়ার, কে দ্বারা আকর্ষিত হয়েছে? কাকে দ্বারা আকর্ষিত হয়েছে? অবশ্যই H যখন OH কে গ্রহণ করছে তাহলে জিনিসটা হয়ে গেছে প্রোটোনেটেড। কেন ভাইয়া? কারণ এই পুরো জিনিসটা প্রোটন গ্রহণ করছে, যে প্রোটন গ্রহণ করবে তাকে বলবো প্রোটোনেটেড। আর যেহেতু পুরো জিনিসটা অ্যালকোহল, তাহলে বলবো প্রোটোনেটেড অ্যালকোহল, এবং প্রসেসটার নাম হচ্ছে প্রোটোনেশন অফ অ্যালকোহল। বাস শেষ, কিছুই নাই। এরপরে CH3 CH2 OH2, এটা হচ্ছে প্রোটোনেটেড অ্যালকোহলটা নিলাম। নেওয়ার পরে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এই OH2টা যেহেতু অক্সিজেন এবং কার্বনের মধ্যে তৈরি, আল্লাহ, আচ্ছা ভাইয়া
সরি, আজকে একটু ওয়েট, সবাই একটু ওয়েট করে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সবাই একটু ওয়েট করে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লাইট ভেঙে পড়ে গেছে। তো দেখো লাইটটা ভেঙে পড়ে গেছে ভাইয়া, একটু ওয়েট করো। দেখো আচ্ছা, এখন দেখা যাচ্ছে? একটু ওয়েট করো তো ভাইয়া সবাই। আচ্ছা, একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাগ্যিস লাইটটা আমার আমার মাথার উপর পড়ে নাই। আচ্ছা ভাইয়া দেখো এখানে, আচ্ছা লাইট ছাড়া কি চলা যাবে? একটু সবাই বলো তো, লাইট ছাড়া কি বোঝা যাচ্ছে? একটু দেখি তো। একটু অন্ধকার অন্ধকার লাগতেছে না? লাইট ছাড়া একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আচ্ছা দেখো, সমস্যা নাই, ক্লাস তো নিতে হবে ভাইয়া, লাইটের ব্যবস্থা পরে দেখো। হ্যাঁ, লাইট থাকলে একটু সমস্যা। আচ্ছা যাই হোক, এরকম মাঝে মাঝে সমস্যা থাকতে পারে। আচ্ছা দেখো, এখন সবাই থাকো, সবাই কাম থাকো, কিচ্ছু হয় না, আমি সেফ আছি, আমি সেফ থাকলে হবে, ক্লাস চলতে থাকবে। দেখো এখানে ঘটনাটা কি, যে এইখানে কি হচ্ছে দেখো, কোথায় ছিলাম আমরা, কোথায় ছিলাম ভাইয়া? স্টেপ 2 তে। দেখো প্রোটোনেটেড অ্যালকোহলটা এখানে OH টা, এই OH এর মধ্যে কি ছিল বলতো? এই লোন পেয়ার ছিল না? লোন পেয়ার মানে কি? এই দেখো এই বন্ডটা, এই বন্ডটা, এই কার্বনের সাথে যে বন্ডটা ছিল, এই অক্সিজেন কার্বনের বন্ডের শেয়ার কিন্তু ইলেকট্রনটা সে টেনে নিয়ে সে হচ্ছে পানি গঠন করবে। কেন ভাইয়া? কারণ কার্বন এবং অক্সিজেনের মধ্যে আমাকে বলো কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অবশ্যই অক্সিজেনের বেশি, সেজন্য এটা তৈরি হচ্ছে পানি। এটা হচ্ছে সিম্পল কথা। কেউ যদি আস্ক করে এটা পানি কেমন হলো, তুমি বলবা কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি। অক্সিজেন কি করে? কার্বনের এই শেয়ার কিন্তু ইলেকট্রন, অর্থাৎ দুইটা ইলেকট্রন আছে না এখানে, দুইটা ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে সে পানি গঠন করে। বাকিটা কি? আর যেহেতু এই CH2 থেকে ইলেকট্রন চলে গেছে, আমি তোমাকে একটু আগে বললাম যার থেকে ইলেকট্রন চলে যাবে সেটাই হচ্ছে কার্বোক্যাটায়ন। খুবই সিম্পল কথা। তাহলে এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়নটা কি করবে? HSO4 মাইনাসটা বাকি আছে না, আর প্রভাবকটা পুরো ইউজ করতে হবে। প্রভাবক থেকে শুধু H প্লাস ইউজ হয়েছে, বাকি HSO4 মাইনাস কই, মানে হাইড্রোজেন সালফেট আয়নটা কোথায় ভাইয়া? এই হাইড্রোজেন সালফেট আয়নটা কি করবে? যেহেতু সে ক্ষার সবসময় প্রোটন গ্রহণ করবে, প্রশ্ন হচ্ছে প্রোটন সে কোত্থেকে গ্রহণ করবে? CH2 থেকে নাকি CH3 থেকে? সে প্রোটন গ্রহণ করবে CH3 থেকে। CH3 থেকে সে প্রোটন গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করে সে কি তৈরি হলো? CH2 ডাবল বন্ড CH2। প্রশ্ন হচ্ছে ভাইয়া ডাবল বন্ড কেমন হলো? ডাবল বন্ড হওয়ার কারণটা হচ্ছে এই হাইড্রোজেন থেকে হাইড্রোজেন যখন টেনে নিয়ে আসতেছে HSO4, তখন হাইড্রোজেন এতটাই দানশীল সে ইলেকট্রনগুলো দিয়ে চলে আসে, অর্থাৎ যা সে কার্বন থেকে নিয়ে আসতে পারে না, সে কার্বনে ইলেকট্রন নিয়ে আসতে পারে না। কারণটা কি? কারণটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অবশ্যই কার্বনের। তাহলে কার্বন সে নিয়ে আসতে দেয় না। তাহলে হাইড্রোজেন যখন দিয়ে দেয়, তখন এই কার্বন এবং হাইড্রোজেনের দুইটা শেয়ার কিন্তু ইলেকট্রনটা এইখানে বন্ড গঠন করে, জিনিসটা তৈরি হচ্ছে অ্যালকিন। জিনিসটা কি তৈরি হচ্ছে? অ্যালকিন। এরপরে এখন দেখি, হ্যাঁ আজকে একটু অনিয়ম হয়ে গেছে, ভাগ্যিস আমার মাথার উপরে পড়া নাই, এটা আসলে প্যারাক ছিল, এটা আজকে একটু অনিয়ম হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেখো স্টেপ 3 শেষ না ভাইয়া? আচ্ছা এটা কি গেল? প্রোটনেশন অফ অ্যালকোহল মানে হচ্ছে কি, অ্যালকোহল কিভাবে তৈরি হয় সেটার একটা মেকানিজম, সেটার একটা কি মেকানিজম। তাহলে আমি একটু আরেকটু দেখি। দেখো এখানে আরো কিছু ভাইয়া সেম প্রসেসে 2 ডিগ্রি 3 ডিগ্রি ভাইয়া বুঝাচ্ছি। ভাইয়া একটু উত্তেজিত ছিলেন। আচ্ছা এখানে আমার ফ্রেন্ড কমেন্ট করছে মোহাম্মদ সাইম তাসিন, উত্তেজিত থাকার কথা আসলে, কারণ এতগুলো পড়া, এতগুলো মেকানিজম যখন পড়াতে যাব তখন আসলেই যার ইলেকট্রন আসক্তি বেশি সেটা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। ভাইয়া ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের ডেফিনেশনটা যদি বলি, ইলেকট্রোফাইল মানে হচ্ছে যে একটা বিকারক অণুকে, কি বললাম শুনো, ইলেকট্রোফাইল বুঝাচ্ছি, একটা বিকারক অণুকে কোনো দ্রাবক বা প্রবক দ্বারা ভাঙ্গন করলে, কি বললাম, একটা বিকারক অণুকে কোনো দ্রাবক বা প্রবক দ্বারা ভাঙ্গন করলে সৃষ্ট। আচ্ছা এখানে আরেকটা কথা আছে, একটা বিকারক অণুকে কোনো প্রবক বা দ্রাবক দ্বারা অসম ভাঙ্গন করলে, একটা কথা লুকানো আছে, অসম, এটা অনেক কেউ বুঝে না। অসম মানে কি বুঝো? অসম ভাঙ্গন মানে হচ্ছে সমভাঙ্গন হবে না।
অসম ভাঙ্গন। অসম ভাঙ্গনকে ইংলিশে বলে হেটারোলাইসিস। একটা টার্ম আছে, যারা জৈব রসায়ন আগে পড়ছিল তারা জানে, হেটারোলাইসিস, হোমোলাইসিস। এই হেটারোলাইসিসটা মানে হচ্ছে যেখানে অসম ভাঙ্গন হবে কিসের? ইলেকট্রনের। ডেফিনিশনটা কি? যে একটা বিকারক অণুকে কোনো দ্রাবক বা প্রভাবক দ্বারা, দ্রাবক বা প্রভাবক যেকোনো হতে পারে, এক্স ওয়াই জেড, যেকোনো একটা দ্রাবক বা প্রভাবক দ্বারা অসম ভাঙ্গন করলে সৃষ্ট ধনাত্মক চার্জ এবং সৃষ্ট ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। এই সৃষ্ট ধনাত্মক চার্জকে বলা হয় ইলেকট্রোফাইল, আর এই সৃষ্ট ঋণাত্মক চার্জকে বলা হয় নিউক্লিওফাইল। কারা কারা বুঝছো? কেউ যদি আস্ক করে স্যার ইলেকট্রোফাইল মানে কি, বলবা একটা বিকারক অণুকে প্রভাবক বা দ্রাবক দ্বারা অসম ভাঙ্গনের ফলে সৃষ্ট ধনাত্মক চার্জকে বলা হয় ইলেকট্রোফাইল, সৃষ্ট ঋণাত্মক চার্জকে বলা হয় নিউক্লিওফাইল। আচ্ছা, এগুলো আমি আসলে বুঝাতাম, তোমরা ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে বুঝাতাম, বাট তোমরা যেহেতু প্রশ্ন করছো আমি আনসারটা দিয়ে দিছি। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা অ্যালকোহল একটা প্রসেস গেল। আচ্ছা, অ্যালকোহলের আরো অনেকগুলো আছে না, যেমন ধর আমি তোমাকে বললাম CH3 CH2 OH, আমি তোমাকে ফার্স্টে বললাম এটা যখন সালফিউরিক অ্যাসিড দিই, আমিও জানি তুমিও জানো কি তৈরি হবে, বলো H2SO4 কি তৈরি হবে? CH ডাবল বন্ড CH2, এটা আমরা জানি। বাট আমরা যদি এভাবে দিই CH3, আরেকটা ভাবে দিই, দেখো এটা কত ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, কত ডিগ্রি অ্যালকোহল নিয়ে তোমাদের মাথা ব্যথা এখন করার দরকার নাই। কত ডিগ্রি অ্যালকোহল সেগুলো আমরা বুঝবো কিভাবে? নর্মালি দেখো, এটা হচ্ছে CH2OH। আচ্ছা, এটা এভাবে থাকতে পারে, সরি আমরা এভাবে দিব না, আমরা দিব এভাবে দিব। দুইটা কিন্তু 2 ডিগ্রি ছিল, তবে আমরা এভাবে দিব। দেখো CH3CH CH3OH, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা কত? 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে যখন সালফিউরিক অ্যাসিড দিবা তখন কি ঘটনা ঘটবে? তখন আবার সেম, আবার আগের মতো বলতে কিরকম? এখান থেকে এই ওএইচটা, এখানের মধ্যে কি কি আছে বলো তো? একটা H প্লাস আছে, আর একটা হচ্ছে HSO4 মাইনাস আয়ন আছে, জানি এটা। এই H প্লাসটা OH গ্রহণ করে সে কিসে পরিণত হবে বলো? CH3। আমার কথা বুঝতেছো সবাই নাকি লাইটের জন্য? আচ্ছা, লাইটের জন্য কারো কি প্রবলেম হচ্ছে একটু বলো তো? প্রবলেম হলে একটু বলবা, না হলে কিন্তু লাইটটা সেটিং করে আবার ক্লাসটা শুরু করা যায়, ঠিক আছে? কারণ এখনো কিন্তু বেশি লেট হয় নাই। মোট কথা পাইপ পড়তে হবে ভাইয়া, যেটাই আসুক না কেন, যত ধরনের আজাব আসুক না কেন, পড়তে হবে। দেখো CH3CHOH, একটা H ঘটনাটা কি করছে বলো তো? AHটা চিহ্নটা এভাবে হবে, AHটা অ্যাটাক করতেছে OH কে, কেন ভাইয়া? সেটা কি তৈরি হবে? OH2, বাকিটা কি CH3। এটাকে বলা হয় প্রোটোনেটেড অ্যালকোহল। OH2টা প্লাস হয়ে যাবে, কেন ভাইয়া? কারণ সে একটা প্লাস চার্জকে গ্রহণ করছে, আবার আগের মতো আর কি, আবার আগের প্রসেস, যেভাবে স্টেপ 1 2 3 এভাবে লিখবা, বুঝছো? এটা প্রোটোনেটেড অ্যালকোহল। এখন এই জিনিসটা এখান থেকে একটা OH2 বেরিয়ে যাবে না? আমি সবগুলো এভাবে দেখাচ্ছি, একটু ভেঙে এখন দেখাচ্ছি না, কারণ একটু আগে তোমরা ভেঙে করছো। তাহলে OH2টা বেরিয়ে যাবে না? তাহলে এটা কি হবে? পজিটিভ চার্জ। আর এটা কি? CH3। বাকিটা কি বেরিয়েছে বলো? এখান থেকে পানিটা বেরিয়ে গেছে আর কি, এখান থেকে, বুঝছো? এটা মানে এই জিনিসটা থেকে পানিটা বেরিয়েছে, আবার আগের প্রসেস, পানি বেরিয়েছে না? এটাকে তুমি স্টেপ 2 বলছো। স্টেপ 2 তে কি হয়েছিল বলা মনে আছে? CH3CH HSO4 মাইনাস আয়ন না? আচ্ছা, এখন আমাকে বলো, সে কোত্থেকে, HSO4 মানে হচ্ছে ক্ষার, সে কোত্থেকে ইলেকট্রন গ্রহণ করবে? সরি, ক্ষার মানে হচ্ছে সে প্রোটন, সে কোত্থেকে প্রোটন গ্রহণ করবে? সে প্রোটন এখান থেকে গ্রহণ করতে পারবে কখনো? কারণ এটা তো হচ্ছে কি, অলরেডি তার ক্ষতি হয়েছে। ক্ষতি বলতে কি ক্ষতি? তার কার্বনের হাত কি ফিল হয়েছে? 1টা 2টা 3টা 4টা করে, সেজন্য এটা পজিটিভ চার্জ হয়েছে, বুঝছো? একটু আগে যেটা বলেছি সেটা আবার বললাম। তুমি বললো না ভাইয়া 2 ডিগ্রিটা পারি না, 3 ডিগ্রি পারে না, 3 ডিগ্রি 2 ডিগ্রি সব দেখাবো। এই দেখো, এখন HSO4 সে কোত্থেকে একটা প্রোটন গ্রহণ করবে? সে এখান থেকে গ্রহণ করতে পারবে না, সে না হলে এখান থেকে, না হলে এখান থেকে। তুমি বলতে পারো ভাই যে কোনো একটা থেকে করলে হবে, কারণ দুইটাতে হচ্ছে হাইড্রোজেন 3টা সেমই। আমি তোমাকে বলে এখান থেকে সে একটা হাইড্রোজেন গ্রহণ করছে, করে সে কি তৈরি করলো? H2SO4। বাকিটা কি? বাকিটা হচ্ছে বলো CH3CH3CH। এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায়, তাহলে এই হাইড্রোজেনটা তার ইলেকট্রনগুলোকে দিয়ে চলে আসছে, তাহলে CH ডাবল বন্ড CH2, প্রপিন। বুঝছো? আচ্ছা, ওকে। আল্লাহ, কেমন যেন লাগতেছে লাইট ছাড়া, শেট। উফ, লাইট ইজ সো নেসেসারি। আচ্ছা, এটা বুঝো না? আচ্ছা, না বুঝলে আরেকটা, দেখো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা লুকানো আছে। আসলে মনে করছিলাম আজকের ক্লাসটা হিট হবে,
সেখানে দেখা গেলো লাইট পড়ে গেছে। দেখো এখন CH3 তিনটা, আমরা একটা দুইটা করছি না, তিনটা করি তো। CH2 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 OH, এটার নাম কি ভাইয়া? বিউটানল। এটার নামটা কি? বিউটানল। ভাই একটা কথা আছে যেটা এখন বিলিভ করবা না আমাকে, সেটা হচ্ছে কি, যে এই বিউটানলটা স্টেবল না। এই বিউটানলটা স্টেবল না স্যার, বুঝি নাই কি বললেন কেন? দেখো প্রথম কথা হচ্ছে যে এই বিউটানলের মধ্যে আমাকে একটা কথা বলো, যে এই OH যেটা আছে, OH আছে না এখানে, OH, তুমি যখন OH-টাকে তুমি যখন সরিয়ে দিবা, কি বললাম প্রথম কথা কি হয় এখানে আমাকে বলো। এখানে একটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা লুকানো আছে। দেখো ফার্স্ট স্টেপে আমরা কি লিখি? ফার্স্ট স্টেপে আমরা কি লিখি? এখানে কার সাথে বিক্রিয়া হয়? সালফিউরিক অ্যাসিডের সাথে না? স্টেবল না সেটা এখন বুঝাচ্ছি। সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সেটা কি তৈরি হয়? বিউটিন। সেটা আমিও জানি, তুমিও জানো, বাট একটা কথা আছে, কথাটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, যে এই জায়গায় এসে CH3 CH2 CH, তার মানে দেখো প্রথম ঘটনাটা কি ঘটে বলো তো আমাকে? প্রথম ঘটনা যেটা ঘটে এখানের মধ্যে ফার্স্ট স্টেপের মধ্যে কি ঘটে বলো? OH এর সাথে আমরা সালফিউরিক অ্যাসিড দিই। সালফিউরিক অ্যাসিড মানে H+ এবং হচ্ছে HSO4- আয়ন। HSO4 H+টা কে গ্রহণ করে? মানে H+টা কার দিকে চলে যায়? OH এর দিকে না? তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে? প্রোটোনেটেড অ্যালকোহল। প্রোটোনেটেড অ্যালকোহল। আচ্ছা এটা ভেঙে লিখিনি, অনেক কেউ বলছে ভাই এইভাবে লিখছেন কেন? ভাইয়া এইভাবে লিখছেন কেন? সমস্যা নাই ভাই, লিখতে পারো। OH2 এটাকে বলা হয় প্রোটোনেটেড অ্যালকোহল। দিছো? আচ্ছা প্রোটোনেটেড অ্যালকোহল, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হচ্ছে মনে আছে? সেকেন্ড স্টেপে কি হচ্ছে দেখো, এখানে একটা ছোট্ট একটা ব্যাপার আছে, ব্যাপারটা বোঝানোর জন্য আমি তোমাকে দিচ্ছি। সেকেন্ড স্টেপে কি হচ্ছে দেখো, প্রোটোনেটেড অ্যালকোহলটা পানি গ্রহণ করে না? পানি, অর্থাৎ পানি গঠন করে না? তাহলে CH2 পজিটিভ হয়ে গেছে না? কার্বোকেটায়ন ফর্ম হয়েছে। তাহলে প্লাসটা কি? দেখো এখানের মধ্যে সে কি করলো, আমি একসাথে করে ফেলতেছি। দেখো দেখো CH2OH, আমি তাহলে একটা কাজ করি, তাড়াহুড়া করতে গিয়ে একসাথে করে ফেলছি। দেখো OH2টা এটা কি সেকেন্ড স্টেপে না? তাহলে এটা 2। OH2টা মানে কোথায়? OH2টা উপরে না? তাহলে OH2। তাহলে এখান থেকে কি তৈরি হচ্ছে বলো? পানি। কেন ভাই? আবার আগের নিয়ম, অক্সিজেন এবং কার্বনের যেই শেয়ারকৃত ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে ফেলছে, নেওয়ার কারণে পানি তৈরি হয়েছে। বাকিটা কি? বাকিটা হচ্ছে CH3 CH2, দেখতেছো এখানে সবাই? CH2 CH, এখানে কত? 2, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। CH3 CH2 CH2 CH3, বাট ভাইয়া এই জিনিসটা এখন স্টেবল না, এটা হচ্ছে মেন কথা। অনেক কেউ এটা বুঝবে না, অনেক কেউ এটা জানেও না। দেখো এখানে এই জিনিসটা এখন স্টেবল না, এটা হবে আসলে এরকম, বুঝো নাই মনে হয়। সাপোজ ধরো আমি তোমাকে বুঝাচ্ছি, থার্ড স্টেপটা এখন লিখিও না, এখন কেউ থার্ড স্টেপটা লিখবা না। দেখো CH3 CH2 CH2, এটা লিখবা না এখন কেউ, ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানের মধ্যে আসলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এখানের মধ্যে দেখো এই একটা হাইড্রোজেন এখানে রিপ্লেস করে, একটা হাইড্রোজেন এখানে রিপ্লেস করে এখানে কি তৈরি করে? CH3, আর A+টা এখানে শিফট হয়, অর্থাৎ এখানে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। এখানে কি ঘটে? রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি ভাইয়া? রিঅ্যারেঞ্জমেন্ট কেন ঘটে? কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল হওয়ার জন্য। যেমন ধরো এর আগে ছিল, এটা কি ছিল? 1 ডিগ্রি না? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বাট আমি যদি একটু রিশাফেলিং করি, বুঝো না মনে হয়, আমি তোমাকে বোঝাচ্ছি, খুবই সংক্ষেপে বোঝাচ্ছি। দেখো এখানে একটা Hটা এখানে গিয়ে যুক্ত হয়েছে, তাহলে কি তৈরি হচ্ছে দেখো? CH3 CH2, এখান থেকে একটা H যুক্ত হচ্ছে CH3, এবং প্লাস চার্জটা এখানে চলে আসছে। প্লাস চার্জটা তুমি উপরে দাও, আমি নিচে দিচ্ছি, জায়গা নাই। এটাকে বলা হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাকে বলা হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। স্যার কেন এই ঘটনাটা ঘটতেছে? কারণটা হচ্ছে যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা স্টেবল না। কি বললাম? 1 ডিগ্রি কার্বোক্যাটায়নটা স্টেবল না, এটাকে স্টেবল করানোর জন্য সেটা তৈরি হয়েছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে। সেটা কি তৈরি হলো? 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে। এখন এখানে কিছু কথা আছে, এই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা এরপর এটা কার সাথে বিক্রিয়া করবে? HSO4- এর সাথে। তবে তোমাদের মাথার মধ্যে কনফিউশনটি কি ভাইয়া, এখন আমি কি সেটা পরীক্ষা কি দেখাবো? যদিও কিন্তু আসবে না, কখনোই আসে না তেমন একটা, মানে এই ধরনের মেকানিজম আসে না। মেকানিজম সবচেয়ে বেশি আসে বেনজিনের গুলা, কোনগুলো বেশি আসবে সেগুলো বলবো, বাট জিনিসটা বোঝার চেষ্টা করো, বেসিক আছে। এই যে 1 2 3 4, এটি কি ছিল? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ফার্স্টে কি ছিল? OH2টাকে আমি যখন সরানো হয়েছে তখন এখানে প্লাস চার্জটা আসছে, তবে এই প্লাস চার্জটা যখন আসছে তখন সেটা ছিল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। স্যার কার্বোক্যাটায়ন মানে কি? আচ্ছা আমাকে বলো 1 ডিগ্রি আমি কিভাবে বুঝবো? যখন CH3 একটা থাকবে, ওই কার্বনের সাথে যদি CH3 একটা থাকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ওই কার্বনের সাথে যদি CH3 দুটো থাকে
কার্বনের সাথে বলতে এখানে পজিটিভ চার্জ, এটা হচ্ছে কি পজিটিভ। ওই পজিটিভ যুক্ত কার্বনের সাথে যদি দুইটা CH3 যুক্ত থাকে তাহলে বুঝতে হবে ওটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমাকে বলো 2 ডিগ্রি কার্বন, তুমি তো জানো না কোনটা বেশি স্থিতিশীল, কারণ তোমাকে আমি পড়াই নাই। তোমাকে আগে ফার্স্টে মাথায় রাখতে হবে, আমার কথা ভালোভাবে বিশ্বাস করো, সেটা হচ্ছে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল 1 ডিগ্রির তুলনায়, যার কারণে আমরা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিয়ে আমরা হচ্ছে থার্ড স্টেপে যাব। এটা মাস করতে হবে, এটা মাস করতে হবে। এখন এই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা আসছে, তাহলে আমি একটু উপরে লিখি, দেখো ডান পাশটা দেখা যায় না, না আচ্ছা একটু ওয়েট করো, দেখাচ্ছি। এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখন, ঠিক আছে এখন দেখো, ওকে। আচ্ছা আজকে বেশিক্ষণ পড়ানো যাবে না, কারণ যেহেতু আজকে এলোমেলো লাগতেছে। আজকে বেশি এলোমেলো বলতে লাইটিং পড়ে গেছে, এ পড়ে গেছে, সে পড়ে গেছে, সো ক্লাসটা মনের মতো হচ্ছে না। ওকে আচ্ছা দেখো, সমস্যা নাই, তোমাদের সাথে আমি আছি, ঠিক আছে। একটু এদিক এদিক হতে পারে। দেখো এখন তাহলে দেখো, এই যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কত, সরি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা, এটা কার সাথে যাবে? H2SO4। আমি বারবার বলতেছি, এগুলো কিন্তু অনেক মজার পড়া, তোমরা এখনো হয়তো একটু নার্ভাস হবো না ভাইয়া, প্লিজ নার্ভাস একদম হবা না, আমি তোমাকে বুঝে দিচ্ছি সবকিছু। দেখো CH3 CH2 জৈব রসায়ন পড়ার জন্য ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে পেশেন্ট ছাড়া হবে না। তাহলে এই CH3, এখন এখানে কি করবে? H2SO4, H2SO4 নাকি HSO4? HSO4 মাইনাস আয়নটা, HSO4 মাইনাস আয়নটা। এখন বলো, আমাকে বলো, HSO4 মাইনাস আয়নটা সে কার থেকে প্রোটন গ্রহণ করবে? সে এখান থেকে তো করতে পারবে না, কারণ অলরেডি সে আগে থেকে ক্ষতিগ্রস্ত, সে করতে পারবে না এখান থেকে, না হয় এখান থেকে। এখন সে করার জন্য সে করতে পারবে কোত্থেকে? রিঅ্যারেঞ্জমেন্টের বিষয়টা কি প্যান্টানল হেক্সানোর সাথে প্রযোজ্য? সুনন্দা, রিঅ্যারেঞ্জমেন্ট তুমি তখনই করবা যখন দেয়ার ইজ এ পসিবিলিটি অফ বিং মোর স্টেবল কার্বোক্যাটায়ন, অর্থাৎ সেখানে যদি মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করা যায় তবে আমি রিঅ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু তোমাদের বইয়ে এগুলো মোটেও আলোচনা নাই। একটা সেকেন্ড, একটা বিন্দু পর্যন্ত লিখে নাই যে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এমনি মোটামুটি লিখে ফেলছে, ঠিক আছে। এগুলো রিঅ্যারেঞ্জমেন্ট কেন করতে হচ্ছে ভাইয়া? কারণ স্টেবল কার্বোক্যাটায়ন। এখন তুমি বলতে পারো ভাইয়া কার্বোক্যাটায়ন একটা বিন্দু তো আপনি পড়ার নাই, আপনি বলে যাচ্ছেন, একটু পরে কার্বোক্যাটায়ন পড়াচ্ছি, মানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে বেশি স্টেবল হওয়ার কারণটা বুঝি নাই, বুঝবা কোত্থেকে? পড়ায় নাই। দেখো HSO4টা সে প্রোটন গ্রহণ করবে, কার থেকে প্রোটন গ্রহণ করবে? অবভিয়াসলি এখান থেকে, না হলে এখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে সে কার থেকে প্রোটন গ্রহণ করবে? এই প্রোটন যে কার থেকে গ্রহণ করবে এটার জন্য একটা রুলস আছে, রুলসটা হচ্ছে সাইজেফ রুলস। এখন অনেক কেউ হা করে তাকায় থাকবে, সাইজেফ রুলসটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাইজেফ রুলস হচ্ছে যেটা বাংলা লিখে সাইজেফ রুলস। এখন অনেক কেউ বলবে যে ভাইয়া সাইজেফ রুল তো আসলে হয়ে থাকে হ্যালোজেন অ্যালকেনের ক্ষেত্রে। না ভাইয়া, এটা ভুল বেসিক। সাইজেফ রুল হচ্ছে তুমি যখন অ্যালকিন তৈরি হবে, এখান থেকে ভাই অ্যালকিন তৈরি হবে না, তবে এখানে অ্যালকিন তৈরি হওয়ার পসিবিলিটি দুইটা, মানে বুঝো নাই মনে হয়। এই HSO4টা সে দুই জায়গা থেকে সে প্রোটন গ্রহণ করতে পারে। একটা হচ্ছে এখান থেকে, আর একটা হচ্ছে এখান থেকে। এখান থেকে গ্রহণ করলে অ্যালকিন তৈরি হবে, এখান থেকে গ্রহণ করলে অ্যালকিন তৈরি হবে না। এখান থেকে যদি গ্রহণ করে তাহলে অ্যালকিন 2 তৈরি হচ্ছে, তার মানে কি বিউটিন 2। এখান থেকে যদি গ্রহণ করে বিউটিন 1 তৈরি হচ্ছে। তাহলে এই যখন কনফিউশন আমরা পড়ি তখন আমাদেরকে সাইজেফ রুলস ইউজ করতে হবে। সাইজেফ বলতেছে যদি এই ধরনের পরিস্থিতি যদি আসে তাহলে তুমি ওই কার্বনের ওই হাইড্রোজেন অপসারণ করবা যেখানে হাইড্রোজেনের সংখ্যাটা কম, কেন? কারণ মোর স্টেবল অ্যালকিন পাওয়ার জন্য। সাইজেফ রুলসটা নিয়ে প্রায় একটা ক্লাসে পড়া আছে, এটা আসলে আমরা পড়বো একটু পরে। তবে আমি সাইজেফ নীতিটা এখানে চলে আসছি বিধে একটু হালকা করে বলতেছি। সাইজেফ নীতি হচ্ছে তুমি ওই জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করবা যেখানে তুমি মোর স্টেবল অ্যালকিন পাবা। মোর স্টেবল অ্যালকিন মানে বুঝি নাই, সে বলতেছে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখান থেকে তুমি হাইড্রোজেন অপসারণ করবা। তার মানে দেখো CH3, দেখো CH3CH, তাহলে সবচেয়ে কম সংখ্যক আছে এখানে, না ডাবল বন্ড দিছি না, CH, এখানে CH3, তাহলে এটাকে বলা হয় বিউটিন 2। এটার পরিমাণ সবচেয়ে বেশি, এটাকে বলা হয় প্রধান উৎপাদ, অনেক কেউ জানে না। অনেক কেউ মনে করে যে ভাইয়া সাইজেফ মানে শুধু হ্যালোজেন অ্যালকেন। না ভাই, এই কথা কে বলছে তোমাকে? কে বলছে এই কথাটা? সাইজেফ নীতি হচ্ছে তুমি কখন ইউজ করবা যখন তোমার অপশন আছে যে কোত্থেকে আমি হাইড্রোজেন অপসারণ করবো। এর আগের গুলোতে কিন্তু অপশন ছিল না, মনে আছে? যেমন ধরো এই জিনিসটা কিন্তু অপশন ছিল না, অর্থাৎ এর আগের যেগুলো ছিল CH3, এটা না, CH3 CH2 Cl, এটাতে কোনো অপশন ছিল?
আমাকে বলো, কারণ এখান থেকে তুমি একটা ক্লোরিন বলতেছে, আরে ওএইচ ছিল, এখানে কোনো অপশন ছিল? এখান থেকে তুমি পাশের কার্বন মাত্র একটাই ছিল, বাট এখানে দেখা যাচ্ছে তোমার কার্বন এদিকে একটা এদিকে একটা। সো তখন কি করতে হবে? তখন তুমি ওই জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করবা যেখানে তুমি মোর স্টেবল অ্যালকিন পাবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার মোর স্টেবল অ্যালকিন বুঝবো কেমনে? আচ্ছা একটু ওয়েট করো। আরেকটা অ্যালকিন কি বের হচ্ছে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক হাইড্রোজেন, কি বলো, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, তাহলে জিনিসটা কি তৈরি হচ্ছে বলো? CH2। এটাকে বলা হয় বিউটিন 1, এটা হচ্ছে বিউটিন 2। এবং এটা হচ্ছে প্রধান উৎপাদ না, এটা হচ্ছে অপ্রধান উৎপাদ। এটা কি অপ্রধান উৎপাদ বলতে পারো, ঠিক আছে? অথবা তুমি এটা বলতে পারো যে এটা পরিমাণ হচ্ছে 80%। পরিমাণ কিন্তু এভাবে বলা যায় না, কারণ কোনটার কি পরিমাণ এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। পরিমাণটা আমরা বলবো না, এটা হচ্ছে অপ্রধান উৎপাদ, এটা বলবো। এখন তুমি আমাকে একটা কথা বলো, এখন তুমি বলতে পারো যে ভাইয়া প্রধান উৎপাদ আপনি এটা কেমনে বুঝলেন, মানে এটার পরিমাণ আপনি কেমনে বুঝলেন? এটা পরিমাণ কেমনে বুঝছি সেটা বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা লেখা হয়েছে না ভাইয়া? আচ্ছা না বুঝলে আমি বলবো, একটু মুছে দিচ্ছি। দেখো কিভাবে বুঝছি সেটা বোঝার উপায়টা হচ্ছে, আমাকে একটা কথা বলো, এই জিনিসটা কি? এটা হচ্ছে CH3, এখানে কয়টা আছে? 2টা। এবং এই জিনিসটা আগে কোত্থেকে বেরিয়েছিল আমাকে বলো? এই জিনিসটা আগে থেকে এখান থেকে বেরিয়েছিল না? এবং তুমি আমাকে একটা কথা বলো, সাপোজ ধরো আমি তোমাকে আরেকটা কথা বলতেছি, দেখো তোমাকে আমি একটা বেসিক বোঝাচ্ছি, একটু ওয়েট করো, একটা হালকা বেসিক। দেখো CH3, এই জায়গায় একটা ব্রোমিন আছে, এটা বুঝতে গেলে আমি তোমাকে একটা বেসিক বোঝাচ্ছি। দেখো এই জায়গায় একটা ব্রোমিন আছে, ওকে? এটা দেখো নর্মালি। এখন আমাকে বলো ব্রোমিন যেরকম নিউক্লিওফাইল ছিল, OH সেরকম নিউক্লিওফাইল, কারণ অনেককে এভাবে বুঝে, সেজন্য ওকে বোঝানোর জন্য এভাবে বলতেছি। দেখো ব্রোমিন এখানে হচ্ছে নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা যখন সরে যায় তখন এখানে কি চার্জ আছে বলো? প্লাস চার্জ না? এখানে প্লাস চার্জ আছে। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, সাপোজ ধরো প্লাস চার্জ আছে, তাহলে এই প্লাস চার্জটাকে কি বলা হয়? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমাকে বলো যদি সাপোজ ধরো তুমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করো, আমাকে একটা কথা বলো। আচ্ছা দেখো দেখো, আচ্ছা এটা প্লাস চার্জ হলো, তাহলে আমি বুঝাচ্ছি। দেখো এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমাকে একটা কথা বলো, তুমি যদি এই জায়গা থেকে তুমি যদি হাইড্রোজেনটা অপসারণ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? CH2। এটা হয়ে যাচ্ছে CH2, কথা বুঝছো? এই জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করছি, CH2 হয়ে যাচ্ছে। আর এই জায়গায় CH2। সাপোজ ধরো এই জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করি না, তাহলে এটা CH3, তাহলে কোত্থেকে করছি? এই জায়গা থেকে। তখন এটা হয়ে গেছে কত? 2 ডিগ্রি। এটা হয়ে গেছে 2 ডিগ্রি। এই জায়গা থেকে যদি আমি অপসারণ করি তাহলে সেটা হচ্ছে 2 ডিগ্রি। সাপোজ ধরো আমি এই জায়গা থেকে হাইড্রোজেন অপসারণ করছি, তাহলে এটা হয়ে গেছে 1 ডিগ্রি। আমার কথা এখনো বোঝা নাই? দেখো ফার্স্টে কি ছিল? ফার্স্টে ব্রোমিনটা সরাইছি, এখানে কি ছিল বলো? CH3 CH CH2 CH3। আমাকে বলো আমি এই জায়গা থেকে হাইড্রোজেন সরাচ্ছি একটা, 1 ডিগ্রি। কেন 1 ডিগ্রি? মিথাইলমূলক একটা। আচ্ছা তাহলে গেল, এখানে কত ছিল? CH3। আমি এই জায়গা থেকে হাইড্রোজেন সরাচ্ছি, তাহলে কত? 2 ডিগ্রি। 2 ডিগ্রি হলো তখন এটা এখানে চলে আসবে নর্মালি। এটা 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 বিষয় না। আমাকে বলো কোন জায়গা থেকে তুমি হাইড্রোজেন সরালে তুমি CH3 2টা পাচ্ছ এখানে? অবশ্যই এখান থেকে, যেখানে কম সংখ্যক হাইড্রোজেন ছিল সেখান থেকে যদি আমি হাইড্রোজেন সরাই তাহলে আমি 2 ডিগ্রি পাচ্ছি। সেম ঘটনা এখানে ভাইয়া, সেম ঘটনা এখানে। আমি এখান থেকে হাইড্রোজেন যদি সরাই, কোথায় গেল আমাকে বলো? দেখো এই জায়গায় আমি যদি এখান থেকে যদি হাইড্রোজেন সরাই তাহলে আমি পাচ্ছি 2 ডিগ্রি। দেখছো 2 ডিগ্রি CH3 2টা। যদি এটা কার্বোক্যাটায়ন হয় না, কিন্তু আগে কার্বোক্যাটায়ন ছিল। আমি যদি এখান থেকে হাইড্রোজেন সরাই তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি কেমনে বুঝলাম? মিথেনমূলক একটা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া 2 ডিগ্রি 1 ডিগ্রি হওয়ার কারণে স্টেবিলিটি কিভাবে বেশি বুঝলেন? সেটা বোঝার জন্য আরেকটা বেসিক দিচ্ছি। দেখো CH3 একদম বেসিক লেভেল থেকে প্রো লেভেল, একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত পড়াবো। দেখো CH3 CH3 এই বেসিকটা লিখে রাখো। এটা আমি তোমাদেরকে এখন না বুঝলে কিন্তু তুমি বুঝবা না। দেখো এটা হচ্ছে প্লাস, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন মনে আছে? বলতে পারবা? 3 ডিগ্রি। কেন ভাইয়া? মিথেনমূলক 3টা। দেখো CH3 H CH3 এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন বুঝলাম ভাইয়া? CH3 একটা। এরপরে এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন তুমি কোনটা বেশি স্টেবল বুঝবা কেমনে? স্টেবল মানে কি ভাইয়া? যেটাতে পরিমাণ বেশি। সাপোজ ধরো আমাদের ফ্রেন্ডের মধ্যে আমরা কাকে বলি যে তুই স্টেবল হয়ে গেছিস? কেন বলি? সে হয়তো একটা জব পাইছে, সে হয়তো একটা চাকরি পাইছে, হয়তো তার টাকা পয়সা অনেক বেশি, তাকে বলে তুই স্টেবল আছিস, কারণ তোর থেকে আছে অনেক। এটা এখন আমাকে বলো এখানে স্টেবল কার বেশি সেটা বুঝবো কেমনে? এই মিথাইলমূলক হচ্ছে ইলেকট্রন দেখা,
এই মিথাইলমূলক সবসময় ইলেকট্রন দেয়, তো মিথাইলমূলক ইলেকট্রন দিচ্ছে, কাকে দিচ্ছে? এই কার্বন। তাহলে এখানে 3 দিক থেকে মিথাইলমূলক ইলেকট্রন দিচ্ছে, কয় দিক থেকে? 3 দিক থেকে। আর এখানে মিথাইলমূলক ইলেকট্রন দিচ্ছে 2 দিক থেকে। আর এখানে মিথাইলমূলক ইলেকট্রন দিচ্ছে কয় দিক থেকে? 1 দিক থেকে। আচ্ছা, মিথাইলমূলক ইলেকট্রন দিচ্ছে এখানে, সব থেকে বেশি ইলেকট্রন দিচ্ছে এখানে, তাহলে এই ইলেকট্রনের ঘাটতি সবচেয়ে কম, এখানে ঘাটতি সবচেয়ে কম। বুঝো নাই মনে হয়? আচ্ছা স্যার বুঝি নাই কিছু। দেখো, এই মিথাইলমূলক 3 দিক থেকে ইলেকট্রন দিচ্ছে, অর্থাৎ এই কার্বনের ইলেকট্রনের ঘাটতি একদম নাই, একদম নাই, কারণ সে প্রচুর ইলেকট্রন পাচ্ছে। এই মিথাইলমূলক 2 দিক থেকে এই কার্বনকে ইলেকট্রন দিচ্ছে, তার মানে একটু হালকা ঘাটতি আছে, তবে এর থেকে একটু কি বেশি বলা যায়, মানে এর ঘাটতি মোটামুটি আছে। আবার এখানে দেখা যাচ্ছে মিথাইলমূলক শুধু একটা ইলেকট্রন দিচ্ছে, তার মানে এর অনেকগুলো ঘাটতি, আর এখানে দিচ্ছে না, তার মানে এখানে সবচেয়ে ঘাটতি বেশি, এখানে সবচেয়ে ঘাটতি বেশি। ঘাটতি মানে অভাব, অভাব, ঘাটতি মানে অভাব, অর্থাৎ তার কোনো অভাব নাই। কেন? কারণ সে সব দিক থেকে ইলেকট্রন পাচ্ছে, অর্থাৎ সে মোর স্টেবল, সে মোর স্টেবল, অর্থাৎ সবচেয়ে বেশি স্টেবল কে? মোর স্টেবল মানে বুঝি তার স্থায়িত্ব সবচেয়ে বেশি। মোর স্টেবল হচ্ছে 3 ডিগ্রি। তাহলে স্টেবিলিটির ক্রমটা যদি বলি, স্টেবিলিটির ক্রম, স্থায়িত্বের ক্রম, কার্বোহাইড্রেটের স্থায়িত্বের ক্রম কত? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন তুমি এখানে বলো সবচেয়ে বেশি স্থায়িত্ব কে, 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি? অবশ্যই 2 ডিগ্রি। প্রধান উৎপাদ, স্থায়িত্ব বেশি হওয়ার কারণে প্রধান উৎপাদ কেন বলতেছে? কারণ তার মধ্যে পরিমাণটা বেশি। আমাকে বলো এখানে পরিমাণ কার বেশি? 3 ডিগ্রি, এরপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে আমাকে বলো কার উৎপাদ বেশি হবে? অবশ্যই প্রধান উৎপাদ এটা, আর এটা হবে অপ্রধান উৎপাদ, এটা হবে অপ্রধান উৎপাদ। ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ অনেকজন চলে গেছো। ওকে, আরে মিনহাস তুমি বুঝো না কেন ভাইয়া? আমি বলছি 2 ডিগ্রি, এটার মধ্যে কম্পেয়ার করলে সবচেয়ে বেশি স্টেবল। কম্পেয়ার করলে ভাইয়া, আরে ভাইয়া কম্পেয়ার, তুমি এটার মধ্যে এটা কম্পেয়ার করো, কে সবচেয়ে স্টেবল? 2 ডিগ্রি। আর এটার মধ্যে কম্পেয়ার করলে অবশ্যই 3 ডিগ্রি হবে। এখানে কি 3 ডিগ্রি ছিল? মিনহাস প্রশ্নটা ভালোভাবে করবা। স্যার আপনি বলছেন 2 ডিগ্রি সব থেকে বেশি, এটা ভুল বলছো। আচ্ছা দেখো, এখন এখানে সবার নেটের অবস্থা খুবই বাজে মনে হয়, কারণ সবাই চলে যাচ্ছে। আচ্ছা দেখো, এটা বোঝানোর জন্য আমি আসলে তোমাদেরকে এগুলো বলছি। কার্বোহাইড্রেটের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাহলে এটা গেল না? এটা কি HSO4, তাহলে এটা গেল। এখন এখানের মধ্যে আরো কিছু ঘটনা আছে, আমি যদি আরো বেশি বেসিকে যদি যেতে চাই, তাহলে দেখো আমাদের কি গেল? বিউটানল 2 গেল। এখন এখানের মধ্যে লাস্টে একটা কথা বলে যায়, দেখো এই CH আমাদের কি কি পড়ছিলাম আমরা? হচ্ছে বিউটানল 2টা পড়ছিলাম, বিউটানল 1টা পড়ছিলাম, বিউটানল 1টা সেটা বিউটানল 2তে হয়ে গেছিল, অর্থাৎ এখানে কি হয়েছিল? প্রধান উৎপাদ এবং একটা অপ্রধান উৎপাদ, যেটা একটা বিউটিন 1, একটা হচ্ছে বিউটিন 2। এখন আমি তোমাকে একটা দিচ্ছি, সেটা হচ্ছে যে CH3 এটা দিলাম না? আচ্ছা দেওয়ার পরে দেখো এই জায়গায় দিলাম CH2OH, এরকম একটা দিলাম। এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? আচ্ছা দেখো, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন সেটা বুঝবো কেমনে? আমাকে একটা কথা বলো। প্রথম কথা হচ্ছে এই OH হচ্ছে একটা কি? নিউক্লিওফাইল। এই OH হচ্ছে একটা নিউক্লিওফাইল। তুমি যখন নিউক্লিওফাইল যখন সরাই দিবা, অর্থাৎ যে কার্বন থেকে সরিয়ে দিবা, সেখানে কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হবে, সেখানে কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, দেখো যে এখানে CH2 এর সাথে OH যুক্ত আছে, তাহলে OH-টা চলে গেল, কিভাবে চলে গেল? আচ্ছা বুঝি নাই স্যার, OH-টা কিভাবে চলে গেল বুঝি নাই। বোঝার উপায় হচ্ছে H+ HSO4 মাইনাস আয়ন, HSO4 মাইনাস আয়ন, এটা বুঝছি ভাইয়া। দেখো এই H+টা কি করে? H+টা কি করবে? অবশ্যই একে অ্যাটাক করবে, কেন? এর মধ্যে লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, মিলে সেটা কি তৈরি হবে? OH2 তৈরি হবে। এটা বুঝছি আমরা। দেখো এই CH2টা আমি এখানে দিচ্ছি, OH2 সেম আবার আগের মতো, আবার আগের মতো হয়েছে প্রোটোনেটেড অ্যালকোহল। এখন দেখো এই প্রোটোনেটেড অ্যালকোহলটা সেকেন্ড স্টেপে, আমি যদি সেকেন্ড স্টেপ বলি, সেকেন্ড স্টেপে যে ঘটনাটা করতেছে দেখো তো, CH3 গেল না? গেছে। আর এই OH2টা কি করবে? পানি হিসেবে বের করবে না? পানি হিসেবে যখন সে বের করবে, অর্থাৎ সহজ কথা OH যখন চলে যায়, তখন এটা কি তৈরি হয়? পজিটিভ। এখন আমাকে বলো এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? অনেককে আমি জানি অনেককে বলবে ভাই এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমি শিওর, আমি চাইলে তোমাদেরকে এটা কমেন্ট করাতে পারতাম, বাট আজকে করাচ্ছি না, আজকে মুড অফ হয়ে গেছে। দেখো এটা কত? CH2 পজিটিভ। তাহলে অনেককে বলবে ভাইয়া এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ভাইয়া না, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন ভাইয়া?
কারণটা হচ্ছে এই যে পজিটিভ চার্জ যেটা আছে এটার সাথে শুধুমাত্র এখানে CH3, দেখো এই কার্বনের সাথে কিন্তু কোনো CH3 যুক্ত নাই। আমাকে বলো যে কার্বনের সাথে তুমি সরাসরি CH3 যুক্ত পাবা সেখান থেকে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি কাউন্ট করবা। বুঝি নাই স্যার, এটা কিচ্ছু বুঝি নাই আমি স্যার, মনে হয় ভুল বলছেন। ভুল বলি নাই, দেখো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, অনেকগুলো বেসিক। এখানে দেখো CH3 CH3, সাপোজ ধরো এই জায়গায় এইভাবে আসছে, এটা দেখো এখানে আগে কি ছিল CH2, এখানে শুধু OH। দেখো ভালোভাবে দেখো, এখান থেকে যখন আমি হচ্ছে কি করব, আমি যখন এখানে H প্লাস দিব, অর্থাৎ H প্লাস মানে HSO4 মাইনাস সহ, তখন AH প্লাসটা কি হবে এখানে যুক্ত হবে OH2। এটা বুঝছি আমরা, এটা বুঝছি। এবং এই OH2টা বেরিয়ে যাবে না, বেরিয়ে যাওয়ার পরে চার্জটা হবে এখানে, তখন সেটাকে বলা হয় 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ কেন? কারণ এই কার্বনের সাথে সরাসরি কানেক্টেড, এটাকে বলা হয় 3 ডিগ্রি কার্বন। কেউ যদি বলে ভাইয়া এটা তো 3 ডিগ্রি, না ভাইয়া, চার্জ কোথায় আছে এই জায়গায়, চার্জ যদি এই জায়গায় থাকতো তখন আমি বলতাম 3 ডিগ্রি। বুঝছো সবাই? কিছু বুঝছো? মানে মোট কথা হচ্ছে চার্জ কোথায় আছে। সাপোজ ধরো এখানে কি ছিল, আমি আরেকবার এক্সপ্লেন করতেছি। দেখো এই জায়গায় কি ছিল, OH আছে না, এই জায়গায় কি ছিল, এই জায়গায় কি ছিল বলো, এখানে শুধু OH ছিল। তাহলে এই OH কে নিয়ে গেছে H প্লাস, তাহলে জিনিসটা কি তৈরি করলো OH2। OH2 পরে পানি তৈরি হয়েছে, তাহলে পানি যখন চলে গেছে একসাথে, যখন OH যখন চলে গেছে তখন চলে যাওয়ার কারণে এখানে পজিটিভ চার্জ। বাট এই জায়গায় ফার্স্টে কি ছিল বলো, এই জায়গায় CH2OH ছিল, OH এর পরে যখন H প্লাস আসছে তখন সেটা তৈরি হয়েছে OH2। এটা বুঝছি। এখন OH2 চলে গেছে কেন, রিমুভাল অফ ওয়াটার, স্টেপ নাম্বার 2 রিমুভাল অফ ওয়াটার, এবং এখানে পজিটিভ চার্জ। এটা আর এটা ভাইয়া সেম কথা না। তুমি কেউ যদি বলে যে এটাও 3 ডিগ্রি এটাও 3 ডিগ্রি, তাকে মাইক দিব। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। এখন ভাইয়া কার্বোক্যাটায়ন তো চিনতেছি না, কেমন যেন লাগতেছে। একটা কথা মাথায় রাখবা ভাইয়া, ফার্স্টে যে কার্বন থেকে, একটা কথা মাথায় রাখো, যে কার্বন থেকে নিউক্লিওফিল যাচ্ছে সেটাকে তুমি পজিটিভ দিবা। বুঝো নাই মনে হয়? যেমন ধরো তুমি যদি বলো ভাই এই কার্বনকে আপনি প্লাস দেন না কেন, ভাই কেন দিব, নিউক্লিওফিল কোত্থেকে যাচ্ছে, এই কার্বন থেকে। তোমাকে একটু আগে কি বললাম, যে কার্বন থেকে ইলেকট্রন চলে যাচ্ছে সেটাকে তুমি প্লাস দিবা, সেটাকে তুমি প্লাস দিবা। এরপর তুমি দেখো ওই কার্বনের সাথে কয়টা মিথাইল মূলক যুক্ত, যদি 2টা থাকে 2 ডিগ্রি, 3টে থাকলে 3 ডিগ্রি, একটা থাকলে, যেমন ধরো এই কার্বনের সাথে 3টা 3 ডিগ্রি, বাট এই কার্বনের সাথে কোনো কিছু কিন্তু যুক্ত নাই। আমি এটাকে যদি CH3 পুরোটা ধরি, যেমন ধরো তুমি বলতে পারো ভাইয়া CH3 একটু আগে আপনি লিখলেন না যে কোথায় এটা প্লাস, এটাকে কিন্তু 1 ডিগ্রি বলা হয়। একটা থাকলে, কোনোটা না থাকলেও সেটা কিন্তু 1 ডিগ্রি, কোনোটা নাই এটাকে আমি 1 ডিগ্রি বলবো। 1 ডিগ্রি, 1 ডিগ্রি, আর এটা হচ্ছে 3 ডিগ্রি। এখন এগুলো কেন পড়াচ্ছি একটু ভালোভাবে দেখো। আজকে বাজে অবস্থা একদম নেটের। দেখো দেখো মিথাইল মূলক শিফট করে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। প্রশ্ন করছো নাকি আনসার দিছো বুঝি নাই। আচ্ছা সে আনসারই দিছে। দেখো হাসিনা আবরার এভাবে কমেন্ট করবো না ভাইয়া, এমনি অলরেডি মাথা খারাপ অবস্থা, এভাবে কমেন্ট করবো ভাই। এটা কি হাইপার কনজুগেশন এখন আসবে না, কনজুগেশনে পড়া একটু পরে ভাইয়া, অনেক ভিতরে পড়াতে নিয়ে যাচ্ছ, আরো অনেক ভিতরে পড়াতে নিয়ে যাচ্ছ। দেখো হ্যাঁ CH2 অনলি একটা CH3 সাথে অ্যাড আছে, এটা বলতে পারো, এটা 1 ডিগ্রি। আচ্ছা এখানে যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমি কোথায় ছিলাম, আমি ছিলাম সেকেন্ড স্টেপে, অর্থাৎ আমি তোমাকে এইভাবে পড়াতে অনেকগুলো পড়া ফেলছি। তাহলে এখন দেখো এখান থেকে যখন এসটা চলে যাচ্ছে না, ওয়েস্টটা চলে গেছে না, তাহলে এটা কি ফার্স্ট স্টেপ না, সেকেন্ড স্টেপে কি করতেছে দেখো, সেকেন্ড স্টেপে ঘটনাটা কি দেখো, CH3 তাহলে এখানে কি করতেছে CH2 প্লাস, কেন, কারণ ওয়েস্টটা চলে গিয়ে কি তৈরি করলো, পানি। তাহলে পানিটা আমি লিখলাম না, তোমরা লিখে ফেলবা। এখানে কি তৈরি করলো বলো, আচ্ছা লিখে দিচ্ছি, একেবারে লিখে দিচ্ছি, দাও CH2OH2 প্লাস, এবং এখান থেকে রিমুভাল অফ ওয়াটার, তাহলে এটা হচ্ছে আমার কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখান থেকে এখন তুমি যখন লিখবা থার্ড স্টেপে কি লিখবা দেখো, CH3 এখন আমাকে বলো সে কোত্থেকে হচ্ছে এখানে কি করবে, এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল না, সে কোত্থেকে এখানে হচ্ছে হাইড্রোজেন অপসারণ করবে, কে ভাইয়া, কে বলো তো। আমার এখানে কি ছিল,
CH2 প্লাস আছে না, আচ্ছা CH2 প্লাস দিলাম। এরপরে কি দিব, HSO4, এটা হচ্ছে আমার থার্ড স্টেপ। এটা হচ্ছে কি সেকেন্ড স্টেপের ঘটনা, যেখানে পানি বের হয়ে গেছিল, বাকিটা কি পানি বসে দিবা আর কি, বাকিটা পানি বের হয়ে গেছিল না, এই জিনিসটাকে এখন লিখলাম। HSO4 মাইনাস আসবে, HSO4 মাইনাস এসে সে কার থেকে H প্লাস গ্রহণ করবে, কারণ HSO4 হচ্ছে ক্ষার কার থেকে প্রোটন গ্রহণ করবে। তুমি বলতে পারবে এখান থেকে করতে পারবে না, কারণ সে অলরেডি আগে থেকে লসে আছে, সে অলরেডি আগে থেকে সে প্লাস চার্জ আছে, সে এখান থেকে নিতে পারবে না, তাহলে সে এইখান থেকে যে কোনো একটা জায়গা থেকে সে নিয়ে ফেলবে। তাহলে আমি যদি বলি এখান থেকে নিচ্ছে, কোত্থেকে নিচ্ছে বলো তো, আমি বলি এখান থেকে নিচ্ছে, তাহলে আমি বললাম যে কোনো একটা জায়গা থেকে নিতে পারবে, কারণ সবগুলোতে ডাবল বন্ড আছে, সবগুলোতে CH3 আছে, তাহলে আমি বললাম এখান থেকে নিচ্ছে, তাহলে এখান থেকে নিলে সেটা H2 হয়ে যাবে, তাহলে এটা তৈরি হবে CH3, আর এখানে তৈরি হবে কি CH3, শেষ। এটা হচ্ছে আমার ঘটনা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এখানে আগে কি ছিল, CH2 প্লাস, প্লাসটা সে চলে গেছে কেমনে, চলে গেছে কারণ হচ্ছে তুমি যে এখানে Hটা দিচ্ছ, Hটা আবার চলে আসছে, অর্থাৎ আগের মতো আবার প্রোটন চলে আসছে, এটা হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা যাই হোক, তোমরা এখন যদি না বুঝে থাকো তাহলে আগামী ক্লাস আমরা হচ্ছে করব, এখানে অনেকজনের সমস্যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যাই হোক আজকে এতটুকুই থাকুক, ওকে, বার হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলে রাখি, দেখো এখানের মধ্যে আচ্ছা আমাদের এখানে কি কোথাও ভুল হয়েছিল দেখো তো, 1 2 3 4, আচ্ছা এখানে তো আমাদের 1 2 3, আচ্ছা এখানে 5টা হয়ে গেছে, হাত তো 5টা হয়ে গেছে না, না সরি 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 স্যার, আমাদের একটা ভুল হয়েছে তো, ভুলটা কি বলতে পারবা? আচ্ছা 5টা বন্ড কেমনে কি বুঝলাম না, আচ্ছা দেখো দেখো 5টা বন্ড এখানে কোথাও একটা ভুল হয়েছে, HSO4 মাইনাস ডাবল বন্ড CH3C ডাবল বন্ড CH2, দেখো CH3 কোথাও যেন মিস্টেক হয়েছিল মনে হয়, 1 2 3 4, আচ্ছা আচ্ছা এখানে, ও আচ্ছা আচ্ছা আমাদের ভুলটা তো এই জায়গায়, আমাদের একটা ভুল হয়েছে দেখো দেখো দেখো, আমাদের এখানে শিফট করে নিতে ভাইয়া, দেখছো আজকে এখানে শিফট করে নে ভাইয়া, দেখো সেজন্য বলছিলাম যে শিফট করতে হবে, দেখছো এই জায়গায় দেখো, এই জায়গায় এসে শিফট করতে হবে, এখানে CH3 দিছি না, দেখো এখানের মধ্যে এই যে CH3 যেটা আছে সেটাকে কত এটা 1 ডিগ্রি না, একটু আগে কি বললাম, মানে এগুলোকে স্টেবল করাতে হবে, অর্থাৎ 1 ডিগ্রি, দেখছো প্রমাণটা পাইছো যে 1 ডিগ্রি দিছি সেটা হয় নাই, অর্থাৎ এগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করাতে হয়। এখন রিঅ্যারেঞ্জমেন্ট কিভাবে করাবা, রিঅ্যারেঞ্জমেন্ট করার সিস্টেম হচ্ছে এই CH3টা এখানে চলে আসবে, এই CH3টা এখানে চলে আসবে, আর এই CH3টা এখানে, আর এটা হচ্ছে পজিটিভ চার্জ, এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট, এখন এটা হচ্ছে কত ডিগ্রি, এটা হচ্ছে এখন 3 ডিগ্রি। এখন তুমি এরপরে HSO4টা দিবা, এই আমি একটু আগে যে কাহিনীগুলো বললাম কেন রিঅ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে, এটাই হচ্ছে প্রমাণ। এখন তুমি যখন এখানে HSO4 দিবা তখন সে কোত্থেকে ইলেকট্রন গ্রহণ করবে, সে কোত্থেকে, এখান থেকে নাকি সে এখান থেকে, যে কোনো একটা জায়গা থেকে করতে পারে, তবে আমি বলবো এখান থেকে, কেন, কারণ সাইজেফ বলছে এখান থেকে গ্রহণ করবে। ভাইয়া সরি ভাইয়া এটা ভুলে গেছে, দেখো CH3 সে কোত্থেকে ইলেকট্রন গ্রহণ করবে, এখান থেকে, তাহলে এটা ডাবল বন্ড হয়ে গেছে CH, এখন হাত মিলছে 1 2 3 4, আর এখানে হবে CH3। একটু আগে যে বললাম রিঅ্যারেঞ্জমেন্ট করাতে হয়, সেজন্য, বুঝছো? তোমরা অনেককে বলবো যে ভাইয়া রিঅ্যারেঞ্জমেন্ট এগুলো আজগবি কথা, আসলে আজগবি কথা না, একটাও মিলাতে পারবে না, রিঅ্যারেঞ্জমেন্ট ছাড়া একটাও হবে না। তুমি রিঅ্যারেঞ্জমেন্ট যদি না করো, অর্থাৎ যেখানে তোমার কার্বোক্যাটায়ন তৈরি হতে চাচ্ছে, অর্থাৎ যেখানে উচ্চতর কার্বোক্যাটায়ন তৈরি হওয়া যায়, উচ্চতর মানে হচ্ছে 2 ডিগ্রি 3 ডিগ্রি, এগুলো বোঝাচ্ছি, এটা আগে কত ছিল 1 ডিগ্রি, এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করাতে হবে। এগুলো অনেক উপরে পড়া, এগুলো আসলে দূর থেকে ইন্টারের পড়া বলা যায় না, তবে জিনিসটা পড়াতে যাচ্ছি কারণ এখন ডিসিশন নিচ্ছি আরো বেসিক পড়াবো, বুঝছো? এরপরে প্রত্যেকটা বিক্রিয়া দেখি ইনশাল্লাহ মেকানিজম পড়ানো যায় কিনা। এমন আজকে একটু অনিয়ম হয়েছে, নেক্সট ক্লাস থেকে অনিয়ম হবে না, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে, এটা বিলিভ করো। আর এটা বুঝছো সবাই, এটা আমি তোমাকে আরেকবার বলতেছি, এটা ছিল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়নকে তুমি কখনো রিঅ্যারেঞ্জমেন্ট ছাড়া তুমি এটার সাথে বিক্রিয়া করাতে পারবে না। একটু আগে করাইছে ভুল ছিল, 5টা কার্বনের হাত হয়ে গেছে। এখন তুমি যখন করাচ্ছ, এখন তুমি বলতে পারো ভাইয়া এটা থেকে নেন না কেন, এটা থেকে নিব না, এটা থেকে কেন নিব না, সাইজে বলতেছে তুমি ওই হাইড্রোজেনটা তুমি নিবা যেখানে তুমি
সবচেয়ে কম হাইড্রোজেন পাচ্ছ, তুমি কোন হাইড্রোজেনটা অপসারণ করবা? যেখানে তুমি কম হাইড্রোজেন, সাপোজ ধরো, আচ্ছা আরো বেসিকের পড়া আছে যেগুলো তো বলি নাই, এটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা। এগুলো সাইড অ্যাফিনিটি পড়ালে নেক্সট ক্লাসে বলবো যে বিটা হাইড্রোজেন থেকে কোন বিটা কার্বন থেকে আমি হাইড্রোজেন অপসারণ করব, যেখানে কম হাইড্রোজেন থাকবে। কম হাইড্রোজেন কোথায় আছে? এই জায়গায়। এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলাম, তাহলে দেখো CH হয়ে গেছে, CH3 হয়ে গেছে। বাকিটা কি? বাকিটা হচ্ছে CH3 ডাবল বন্ড। এখন হাত মিলছে, দেখো 1 2 3 4, 1 2 3 4। ফার্স্টে আমি হচ্ছে তোমাকে অ্যারেঞ্জমেন্টটা করি নাই, সেজন্য, ঠিক আছে? আচ্ছা, সো কনফিউজিং ভাইয়া, কনফিউজিং একটু হবে। দেখো নোট করার মতো তেমন কিছু নাই। আচ্ছা দেখো, আগামীকাল আজকে যে অংশটা হয় নাই সে আগামীকাল ক্লাসটা থাকবে। এবং আগামীকাল আমি যদি তোমাকে এখন ক্লিয়ার করে দিচ্ছি আগামীকাল কবে ক্লাস নিব, তোমরা একটু আমাকে জানাও তো আগামীকাল সবাই কোন কোন টাইমে ফ্রি আসো। সবাই আমাকে একটা টাইম বলো, আমি তোমাকে বললাম। দেখো যদি টাইমটা যদি বলি, বিকাল 3টার দিকে 4টা একটা টাইম আছে, 7টা থেকে 8টা একটা টাইম আছে। কোন টাইমটা আমাকে একটু বলো তো। বিকাল 3টার দিকে 4টা একটা টাইম আছে, সন্ধ্যা 7টা থেকে 8টা একটা টাইম আছে। কোন টাইমটা তোমাদের জন্য প্রিফারেবল? কোন টাইমটা তোমাদের জন্য প্রিফারেবল? তোমাদের এখানে যারা যারা আছে 123 জন আছে না, 123 জনের কথাটাই শুনবো, বাকিরা মরলে মরক, মানে এটা বলবো না তোবা, কিন্তু তারা চলে গেছে, সরি। এখন তারা চলে গেছে, তারা যেভাবে যাক, তারা তোমার শেষ পর্যন্ত আসো। তো তোমরা আমাকে বলো যে স্যার 3টা থেকে 4টা, আচ্ছা 7 PM ভাইয়া, সবাই 7 PM বলতেছে, 7 PM। আচ্ছা এরপরে আমি এখনই ডিসাইড করে ফেলবো, আলাদাভাবে পোল করার দরকার নাই, ঠিক আছে? আলাদাভাবে পোল করলে ঝামেলা হবে। 7 8 কয়জনে বলছে? কেউ 3টা 4টা, কেউ 7 8, মানে এটা ইকুয়াল হচ্ছে, মনে হয় 50% হচ্ছে। তাহলে 50% হচ্ছে। স্যার 3টা থেকে সন্ধ্যা 7টা, স্যার 3টা থেকে 4টা, ওই সেখানে 50% ধরতে গেলে না, তাহলে যে কোনো একটা টাইম দেওয়া যায়। তাহলে 3টা থেকে 4টা, নাহলে 7টা থেকে 8টা। ওকে, বিকালে ভাইয়া, বিকালে 3টা থেকে 4টা দেওয়া যাবে, অথবা না হলে 3:30 দেওয়া যায়, কারণ 5টায় ক্লাস আছে। তো 5টায় ক্লাস থাকলে সমস্যা আছে, কথা বুঝছো? একটু সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে।